খেলা হবে কম্পিউটারের উপর। অনেকদিন পর ভাবলাম যে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির উপর যে আপনাদের ভীতি বা ভয় এটা একটু দূর করানোর চেষ্টা করি, কারণ সন্নিকটে বিসিএস পরীক্ষা, তাই না স্যার? 26 তারিখ বিসিএস পরীক্ষা। স্যার বিলিভ মি অর নট, আজকে যে কোশ্চেনগুলো রাখছি আপনি রেফারেন্স দেখলে অবাক হয়ে যাবেন। স্যার দেখেন 44তম বিসিএস, স্যার রেফারেন্স দেখেন 43তম বিসিএস, স্যার একই টপিক থেকে 41তম বিসিএস, একই টপিক থেকে 41তম বিসিএস, অর্থাৎ বিসিএস 40তম বিসিএস, 38তম বিসিএস, 36তম বিসিএস, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব সহকারী পরিচালক প্রশাসন 2016, পরিকল্পনা মন্ত্রণালয় ডেটা প্রসেসিং অপারেটর 2002। তার মানে দেখেন প্রত্যেকটা প্রশ্ন বিগত বছরে আসা কোশ্চেন। তারপরে দেখেন 13তম নিবন্ধন স্কুল পর্যায়ে পরীক্ষা 2016, তারপর হচ্ছে ব্যাংক জব পরীক্ষা 2008 সালে আসছে। সো এই যে কোশ্চেন গুলো, এই কোশ্চেনটা দেখেন মিনিমাম 10 থেকে 12টা জব পরীক্ষায় আসছে। তো এরকম যে কোশ্চেন গুলো আমি আজকে রেখেছি, এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি আজকে ব্যাখ্যা সহ পড়াবো, এবং একটা প্রশ্নের মধ্য থেকে দেখা যাবে যে আপনি মিনিমাম এরকম 1 লক্ষ প্রশ্ন যদি আসে এগুলো আপনি সলভ করতে পারবেন। এবং প্রত্যেকটা যেমন সংখ্যা পদ্ধতির যে কটা ম্যাথ রেখেছি আমি, মোটামুটি এই কটা ম্যাথ সলভ করার মাধ্যমে আপনি সংখ্যা পদ্ধতির যে ম্যাজিক নিয়মগুলো শিখবেন, মাত্র 2 থেকে 3 সেকেন্ডে কিভাবে রূপান্তর করা যায়, এই যে মেথড গুলো যখন শিখবেন তখন আপনার কাছে অকপটে মনে হবে যে হায় হায় কম্পিউটার এত সহজ কেন, বা কম্পিউটারের এই টাইপগুলো এত সহজে করা যায়। যেমন কোনো কারণে মনে করেন এই টাইপের ম্যাথ 44তম বিসিএস এ আসছে, এখন এটাই যদি 46-এ আসে, তাহলে 46তম বিসিএস এই টাইপের একটা যদি আসে, সেটা যদি আপনি 3 থেকে 4 সেকেন্ডে করে ফেলতে পারেন তাহলে কেমন লাগবে বলেন? হোয়াট আ ফিল ম্যান। যাই হোক নাসির স্যার, আপনি একটু কমেন্ট গুলো পড়ে শোনান, আর যারা শেয়ার করে নেই, আজকে যারা সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকবে, আমি আবারও বলতেছি আজকে কিন্তু আমরা হচ্ছে সর্বোচ্চ শেয়ারকারী 2 জনকে 50% স্যারে ভর্তি করার সুযোগ করে দিব, প্লাস হচ্ছে 1 জনকে ক্যারিয়ার প্লাস বইটা আমরা গিফট হিসেবে প্রদান করবো ইনশাআল্লাহ। সো যারা সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকবেন, সর্বোচ্চ মেনশনকারীর মধ্যে থাকবেন, নাসির স্যারের নাদুস নুদুস কিউট ক্যারিয়ার প্লাস বইটা কিন্তু গিফট হিসেবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো কলেজের ভাই বোন, সর্বোচ্চ মেনশনকারী এবং সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকতে হবে ইনশাআল্লাহ। সো সবাই আমরা শেয়ার করব লাইভ ক্লাসটাকে। যারা বিসিএস পরীক্ষা দিবেন 26 তারিখ, যারা বিসিএস পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা বলে দিয়েছিলাম যে প্রতিদিন কিন্তু আমরা বিসিএস এর উপর ক্লাস দিব। আগামীকাল কিন্তু আমাদের ম্যাথ ক্লাস হবে, সবাই রেডি থাকবেন। এবং এত সুন্দর তহিদ স্যারের ম্যাথ কিছু এক্সক্লুসিভ পাটিগণিতের উপর ক্লাস হবে, যেগুলো আমাদের বিসিএস পরীক্ষা আসবে। এবং আগামীকালকে স্যার আরো একটা ক্লাস আছে কম্পিউটারের, আমি এবং তহিদ স্যার মিলে বিসিএস এর জন্য আমরা রাত 9টার দিকে একটা কম্বাইন ক্লাস নিব, যেটার মাধ্যমে দেখা যাবে যে এক ক্লাসে অ্যারাউন্ড তারা 6 থেকে 7 মার্ক কাউন্ট পাবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? যাই হোক, কেউ ক্লাস মিস করবেন না আমাদের, যেহেতু সামনে আমাদের বিসিএস পরীক্ষাটা যাতে ভালো হয় এই চেষ্টাই আমাদের থাকবে। আর আপনারা যারা এখানে আছে ক্লাস করতেছেন তারা একটু কমেন্ট করে জানাবেন কি কোন জায়গা থেকে ক্লাস করতেছেন, আর কে কয়টা শেয়ার করছেন সেটা একটু জানিয়ে দেবেন আমাদের। ওকে, আমাদের ক্লাস কেমন লাগে সেটা একটু জানাবেন। আজকে কিন্তু কিছুক্ষণ আগে আমরা ধ্বনি পরিবর্তনের ক্লাসটা করেছিলাম। ধ্বনি পরিবর্তনের ক্লাসটা কেমন ছিল পেইড ব্যাজের একটু জানাবেন। আজকে কিন্তু আমাদের একটু কমেন্ট করে জানাবেন আমাদের কিন্তু আজকে নতুন কোন কোন ব্যাজের ক্লাস হলো। আজকে কিন্তু দেখেন যারা তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনার উপর লিখিত কোর্সের আছে ক্লাস হয়েছে, কিন্তু আজকে শারীরিক শিক্ষার ক্লাস গেছে, এবং আজকে আরো একটা লিখিত কোর্সের ইকোনমিক্সের অর্থনীতিরও কিন্তু আজকে একটা লিখিত কোর্সের ক্লাস গেছে। এবং কিন্তু আজকে কিন্তু ক্লাস হলো কি বিসিএস পরীক্ষা 47তম অ্যাডভান্স বিসিএস এর ক্লাস হলো আজকে, এবং অ্যাডভান্স প্রাইমারির ক্লাস হলো আজকে, এবং 19তম নিবন্ধনের আজকে কিন্তু ক্লাস হলো। এবং আজকে ক্লাস হলো কোনটা, আরো তো একটা ক্লাস দিলাম 11 থেকে 20তম গ্রেডেরও কিন্তু আজকে ক্লাস হলো ধ্বনি পরিবর্তন। এখন দেখেন আগামীকাল কিন্তু আরো এরকম অনেকগুলা ক্লাস আছে। তো যাই হোক, আজকে এই ক্লাসটা অনেকে মনে করতেছেন যে এই ক্লাসটা মনে হয় বিসিএস যারা দিবে তাদের জন্য, যারা প্রাইমারি দিব তাদের জন্য না, যারা 10 থেকে 20তম গ্রেড পরীক্ষা দেবো তাদের জন্য মনে হয় না, এরকম কিন্তু না। এই কম্পিউটার পোস্ট শুধু বিসিএস না, প্রাইমারিতে আসে, নিবন্ধন বলেন 11 থেকে 20তম গ্রেডের তো আসেই ছোট ছোট প্রশ্ন, অভাব নাই। ঠিক আছে, সুতরাং আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার বন্ধুদেরকে মেনশন করেন, কে কাকে মেনশন করছেন একটু কমেন্ট করে জানান, আর কয়টা শেয়ার করছেন একটু জানান। হ্যাঁ, ধ্বনির ক্লাসটি ভালো ছিল। ধ্বনি পরিবর্তন যা পড়াই দিছে আজকে, জীবনের ধ্বনি পরিবর্তন নিয়ে মনে হয় যে আর কিছু লাগবে না। যেভাবে বুঝাই দিছি ধ্বনি পরিবর্তন, অপিনিহিতি, অন্তর্তি, বিষমীভবন, সমীভবন, দ্বিত্বব্যঞ্জন, যেভাবে বুঝাই দিছি জীবনে আর লাগবে না। ঠিক আছে না? এক ক্লাসে একদম পানি পানি হয়ে গেছে। তো ধ্বনি পরিবর্তনের ক্লাসটা সত্যি অসাধারণ লাগছে। দেখেন কতটুক পড়াইছি, মাত্র আধা ঘন্টা। এই দেখেন ধ্বনি পরিবর্তন কতটুকু পড়াইছি আপনাদের, মাত্র আধা ঘন্টা পড়াইছি। আধা ঘন্টাও না, 26 মিনিট।
26 মিনিট পড়াইয়া একদম দিলাম খাওয়াইয়া, এরপর আর লাগে কন? অথচ এই ধ্বনি পরিবর্তন নিয়েও আমি এমনও দেখেছি পরীক্ষা হলে ঢুকবে, ওই নবম দশম শ্রেণীর পুরাতন বোর্ড বইটা দেখে, একটু ধ্বনি পরিবর্তন একটা বছর দেখে, আবার পরীক্ষা হলে যায় ভুলে যায়, আবার কি ভুলে যায়। তা ধ্বনি পরিবর্তন আজকে 26 মিনিটে যেভাবে শিখাই দিলাম আর লাগতো না জীবনে, টাকা তো উঠে গেছে ধ্বনি পরিবর্তন। আচ্ছা যাই হোক, কলেজের ব্যাপার সবাই একটু শেয়ার করবো, কিন্তু আমরা শেয়ার হচ্ছে না তো আজকে। শেয়ার করব। এখন পর্যন্ত আমরা কেবল 400 স্টুডেন্ট এসেছি, আমরা সবাই একটা করে শেয়ার করলে কিন্তু আমাদের 1000 স্টুডেন্ট এমনি চলে আসবে। আর আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বিসিএস পরীক্ষা দিবেন সামনে তাদের জন্য তো অনেক বেশি গুরুত্বপূর্ণ, বা যারা 11 থেকে 20তম গ্রেড পরীক্ষা দিবে তাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা ব্যাংক জব পরীক্ষা দিবে ঈদের পরে বেশ কিছু সার্কুলার আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আজকে যে টপিকটা, এটা ব্যাংক জব পরীক্ষায় হওয়ার হামেশা এখান থেকে প্রশ্ন আসে। 2 নাম্বার হচ্ছে বিসিএস, এখান থেকে কোশ্চেন আসবেই। বিসিএস এ 2 মার্ক নিশ্চিত কমন পাবেন, 2 থেকে 3 মার্ক নিশ্চিত কমন থাকবে আপনার, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বুঝতে পারছেন? তো সবাই আমরা একটু শেয়ার করবো, কলেজের ভাই বোন সবাই শেয়ার করব, আমরা ক্লাসটা শুরু করে দেবো ইনশাআল্লাহ। ওকে, সবাই ক্লাস এনজয় করেন। আচ্ছা তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিলাম। হ্যাঁ, আমরা ক্লাসটা শুরু করে দিলাম, কলেজের ভাই বোন ক্লাসটা শুরু করে দিলাম ইনশাআল্লাহ। মার্কার কো দেখেন, প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করলাম। খুব অ্যামেজিং একটা প্রশ্ন আছে প্রথমেই। দেখেন প্রশ্নটা আমাকে কি বলেছে, খুব মনোযোগ দিয়ে প্রত্যেকটা প্রশ্ন করবেন, তাইলে দেখবেন যে আসলে পড়ার মধ্যে যে মজা বা একটা স্পৃহা এটা আপনি ফিরে পাবেন। যেমন এই কোশ্চেনটাই যারা হচ্ছে 44তম বিসিএস যে পরীক্ষা দিয়েছেন, 44তম বিসিএস প্রিলির আগে আমি একটা সাজেশনমূলক ক্লাস নিয়েছিলাম। ওই সাজেশনমূলক ক্লাস যারা করেছিল তারা কিন্তু এই ম্যাথটা করেছে সর্বোচ্চ 3 থেকে 4 সেকেন্ডে। 3 থেকে 4 সেকেন্ড সর্বোচ্চ সময় লাগছে। কিন্তু যারা ক্লাস করে নাই তাদের ক্ষেত্রে কিন্তু এই ম্যাথটা করা তাদের জন্য একটু দুষ্কর হয়ে গেছে। অনেকে ডিটেলস মেথড জানে, এই কোণা থেকে শুরু করে ওই কোণায় গিয়ে মেথড শেষ করে অ্যান্সার নিচ থেকে উপরে নিবে, উপর থেকে নিচ নিবে, এই যে কনফিউশন, এগুলোর কারণে দেখা যায় যে ম্যাথ কিন্তু তারা পারে না, বা হচ্ছে কম্পিউটারে যে কোশ্চেন গুলো আসে এগুলো কিন্তু তারা সলিউশন করতে পারে না। তো মজার ব্যাপার হচ্ছে, দেখেন আমি যে ম্যাথটা দেখতেছি এই ম্যাথটা আমরা কয়েক সেকেন্ডে কিন্তু সলভ করে ফেলতে পারবো। কিভাবে? আমাকে বলতেছে নিচের কোনটি অক্টাল সংখ্যাটি ডেসিমাল সংখ্যা 55 এর সমতুল্য। তার মানে ডেসিমাল সংখ্যা 55, এটা মনে করেন 55 সংখ্যাটা ডেসিমালে আছে, 55 সংখ্যাটা কিসে আছে? ডেসিমাল মানে হচ্ছে তার বেস হচ্ছে 10, তার বেস কত? 10। এটাকে আমাকে বলতেছে অক্টালে কনভার্ট করতে। তার মানে নিচের কোন সংখ্যাটা অক্টালের মানের সাথে এই মানটাই আবার ডেসিমাল। তার মানে একটা ডেসিমাল মানকে অক্টালে কনভার্ট করে বলতেছে যে অক্টালে আসলে কোন মানটার সমতুল্য মান, কোন মানটার সমতুল্য মান। তার মানে দেখেন আপনি যখনই প্রশ্ন দেখবেন, হ্যাঁ ইউনিভার্সিটিতেও কাজে লাগবে ভাই, এক্স্যাক্টলি এগুলো লাগে, সব জায়গায় কাজে লাগে ভাই। বিশেষ করে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রেও কাজে লাগে। ইন্টারে আইসিটির যারা সংখ্যা পদ্ধতি ও লজিকের অধ্যায় পড়বেন, সংখ্যা পদ্ধতি দিয়ে এগুলো কাজে লাগবে। যারা অনেক কম সময়ের মধ্যে এমসিকিউ সলভ করতে চাবেন তারাও করতে পারবেন। কথা বুঝতে পারছেন? স্যার পেটের অবস্থা কি? আলহামদুলিল্লাহ পেটের অবস্থা ভালো হয়ে গেছে আপনাদের দোয়ায়। আচ্ছা দেখেন, তাহলে একটা ডেসিমাল সংখ্যা আছে, এটাকে অক্টালে কনভার্ট করবেন। ভাইয়া একটা জিনিস ফিল করেন, অক্টাল মানে কি? অক্টাল মানে হচ্ছে যে অক্টালে কনভার্ট করা মানে আমার ওই সংখ্যাটা 0 থেকে 7 এর মধ্যে মান থাকতে হবে। 0 থেকে 7 পর্যন্ত যদি অঙ্কগুলো থাকে কোনো সংখ্যার মধ্যে, তাহলে আমরা সেটাকে বলতে পারবো অক্টাল মান। যেমন আপনি দেখেন এখানে কিন্তু অপশনের মধ্যে একটা অপশন ভুল আছে, যেমন 87, এই সংখ্যাটাকে কিন্তু আমরা অক্টাল মান বলতে পারি না। কেন বলতে পারি না বলেন তো? কারণ 0 থেকে 7 এর মধ্যে মান না রেখে তারা হচ্ছে তার অতিরিক্ত একটা মান দিয়ে দিচ্ছে 8। তার মানে 0 থেকে 7 এর মানগুলো পর্যন্ত যে মানগুলো থাকবে সেটাই অক্টাল হইতে পারে, কিন্তু কোনটা অক্টাল হবে এটা বের করার এমন মজার জিনিস আছে। দেখেন আপনি কিসে পরিণত করতে যাচ্ছেন? অক্টালে। যার কারণে আপনি যেটাই পরিণত করতে চাচ্ছেন সেটার বেস কত? 8। এই 8 দ্বারা কি করবেন? আপনার সামনে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে একটা বার শুধু ভাগ করবেন। কয়টা বার ভাগ করবেন? একবার ভাগ করবেন। কয়বার? একবার ভাগ করবেন। বলেন তো ভাগ করলে কত হয়? বলেন বলেন। 6 8 কত? 48। 7 8 56 হয়ে যায়। তাহলে 6 8 48 লিখতে পারি। আচ্ছা 48 থেকে 55 এর মধ্যে পার্থক্য কত? 8 9 10 11 12 13 14 15 7। গুড। তাহলে এখানে হবে 7। ভাইয়া উত্তর কি জানেন? উত্তর হচ্ছে ভাগফল আগে ভাগশেষ পরে। তার মানে উত্তর হচ্ছে 67। 67 কি আছে? ম্যাজিক। তার মানে আমার যখনই কোনো একটা সংখ্যা ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করতে বলবে
তখন আমি কি করব, তার বেস দ্বারা ওই সংখ্যাটাকে ভাগ করব। ভাগ করার পর আমি যে ভাগফলটা পাবো এই ভাগফলটা আগে বসাবো, এরপর ভাগশেষ যেটা পাবো সেটা আমি পরে বসাবো, আর যে মানটা পাবো সেটাই হবে আমার উত্তর। শর্টকাটে শেষ। তার মানে আমি একবার ভাগ করলে উত্তরটা পেয়ে যাচ্ছি। কিভাবে পাচ্ছি? ভাগফলটা আগে নিব, ভাগশেষটা, কারণ এই ক্ষেত্রে ভাগফল এবং ভাগশেষ মানগুলো যদি ভাগফল দেখেন একবারে ভাগ করার পরই ভাগশেষ আপনার 8-এর থেকে কম আসে, তাহলে নিশ্চিত থাকবেন যে এটাই আপনার উত্তর। 6-7 হচ্ছে আপনার উত্তর। তাহলে উত্তর হবে 67। উত্তর হবে 67। তাহলে দেখেন তো কতক্ষণ সময় লাগলো বলেন? সময় লাগছে। তাহলে এরকম হর হামেশাই যে কোনো সংখ্যা যদি আপনার ডেসিমেলে থাকে আপনি নিমিষের মধ্যে করে ফেলতে পারবেন। নিমিষের মধ্যে করে ফেলতে পারবেন। প্রশ্ন কিন্তু আমি বানিয়ে দিছি। কততম বিসিএস আসছে? 44তম বিসিএস আসছে। করতে কয় সেকেন্ড লাগলো? আবার বলতেছি, আমার যে সংখ্যাটা ডেসিমেলে থাকবে এই সংখ্যাটাকে আমি আমার বেস 8 দ্বারা শুধু ভাগ করব। 8 দ্বারা ভাগ করলে 6-8 48, 6-8 ভাগশেষ থাকে কত? 7। উত্তর হচ্ছে ভাগফল আগে ভাগশেষ পরে। তার মানে ভাগফল আগে দিলে 6, ভাগশেষ পরে নিলে 7, 67। তাহলে 67 আমার কোন অপশনে আছে? মিস্টার গ। উত্তর হবে গ। আমি আরো একটা করাই, আরো 1-2টা প্র্যাকটিস করাইলে আপনারা বুঝতে পারবেন। দেখেন আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিই। 8, এই যে 8 মানে হচ্ছে বেস, মানে 8 দ্বারা যে ভাগ করলাম এই 8টা আসছে এই বেস থেকে। কোথা থেকে আসছে? বেস থেকে আসছে। আমি আরো একটা উদাহরণ দিই, তাহলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। মনে করেন এখানে আপনাকে 55-র জায়গায় এবার 46তম বিসিএস আপনাকে কোশ্চেনটা ঘুরাইয়া দিল, দিতেই পারে। মনে করেন আপনারা এবার কি করলো, তারা এবার আপনাকে দিল এখানে 57। কত দিছে? 57। এটা দিছে ডেসিমালে, এটাকে আপনাকে করতে বলতেছে কত বলেন? অক্টালে। অক্টালে করতে বলতেছে, কোন ব্যাপার। আপনি আবার কি করবেন? 8 দ্বারা 57 কি করবেন? ভাগ করবেন। তাহলে 8 দ্বারা যদি আপনি 57 ভাগ করেন, 7-8 কত বলেন? 56। ভাগশেষ কত? 1। তাহলে উত্তর কত বলেন তো? 71। 71 উত্তর। 71 উত্তর। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এইভাবে আপনি কি করতে পারবেন? হর হামেশাই আপনি ভাগ করবেন, ভাগফল আগে নেবেন, ভাগশেষ পরে নিলে আপনার উত্তর চলে আসবে। উত্তর চলে আসবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে আর ভুল হবে জীবনে? ভুল হবে। এবার আপনারা নিজের একটা করেন দেখি। আমি ছোট্ট একটা মান দিয়ে বড় একটা মান দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করাবো। বড় মানের ক্ষেত্রে একটু চেঞ্জ আছে, আমি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন দেখেন, এখন যদি আমি আপনাকে বলতাম যে আপনারা হচ্ছে 40 সংখ্যাটা আছে, এই 40 সংখ্যাটা আছে ডেসিমালে, এটাকে অক্টালে কনভার্ট করে দেখান, তাহলে উত্তর কত হবে? একটু দ্রুত বলেন, একটু দ্রুত বলেন। 40 সংখ্যাটা ডেসিমালে আছে। এই প্রশ্নটা এইভাবে বললো যে নিচের কোনটি অক্টাল সংখ্যাটি ডেসিমাল সংখ্যা 40-এর সমতুল্য? 40-এর সমতুল্য। উত্তর কত হবে বলেন? কত হবে? দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে। মাশাআল্লাহ। হ্যাঁ, একজন অলরেডি উত্তর দিয়ে দিয়েছেন, আমি দেখতেছি একজন উত্তর দিয়েছেন 50। দ্রুত উত্তর দিতে হবে। হ্যাঁ, রাজিয়া আক্তার আপু বলছেন 50। এক্স্যাক্টলি, যারা যে উত্তর দিয়েছেন সবার উত্তর রাইট দেখতেছি আমি। দেখেন 8 দ্বারা কারে ভাগ করবেন? 40 ভাগ করবেন। 5-8 কত? ভাগশেষ কত? তাহলে ভাগফল আগে ভাগশেষ পরে। উত্তর কত? তাহলে যে অপশনে 50 থাকবে সেটা রাইট। যে অপশনে 50 থাকবে সেটা। কথা কি বুঝছি? বলেন ভুল হবে? তাহলে আমরা প্রসেস ফলো করতে যাই। এত প্রসেস ফলো করার দরকার আছে নাই, শুধু ভাগ করলেই হয়ে যায়। শুধু ভাগ করলেই হয়ে যায়। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার আমি আরো কিছু জিনিস আপনাকে দেখাই। দেখেন, যদি বড় সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মাথা আবার মানে আউলাই যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে আমি নমুনাটা বলে দিচ্ছি যে আপনারা কত সহজে জিনিসটাকে মডিফিকেশন করতে পারবেন। দেখেন, মনে করেন আমি দিলাম 171। এই সংখ্যাটা আছে কিসে বলেন তো ভাইয়া? ডেসিমালে। এটাকে আপনি কিসে কনভার্ট করবেন? অক্টালে, রাইট? ইয়েস, অক্টালে আপনি কনভার্ট করবেন। তো এই জায়গায় গিয়ে আপনার উত্তরটা কাউন্ট করতে গিয়ে আপনারা অনেকেই ভুল করবেন যদি বড় সংখ্যা থাকে। যখন আপনি ভাগ করবেন, ভাগ করার পর যদি দেখেন ভাগফল আর ভাগশেষ সংখ্যাটা 0 থেকে 7 এর মধ্যেই আছে, তাহলে ওটাই উত্তর। ওটাই, কোনো কাহিনী করার কোনো প্রয়োজন নাই।
কিন্তু যখন অনেক বড় সংখ্যা আসবে তখন ভাগফলটা অনেক সময় 7 এর থেকে বড় চলে আসতে পারে। যদি বড় আসে তাহলে কি করবেন? যেমন এটার ক্ষেত্রে বড় আসবে। যেমন আমি যখন 8 দ্বারা 171 কে ভাগ করতেছি, ভাগ করার পর আমি কি পাচ্ছি? 8 দ্বিগুণে 16, 1, 8 একে 8, 9 10 11, 3। রাইট আর রং? ভাগশেষ কত পাইলাম? এখন কি আমি বলবো 21 3 হচ্ছে উত্তর? না। কেন? কারণ এই 21 সংখ্যাটা দেখেন তো ভাইয়া, আমার অক্টালে কনভার্ট করার জন্য মান দরকার 0 থেকে 7। 7 এর থেকে 21 মানটা বড়। ডিরেক্টলি যদি আমরা 21 কে কাউন্ট করি, তো যখন আমি ভাগফলে এরকম হরহামেশাই আমি দেখবো যে বড় মান চলে আসছে, 7 এর থেকে বড় মান চলে আসছে। এই যে আমি যে 21 পাইলাম, আমি কি করব জানেন? এই বেস দ্বারা 21 রে আরেকবার ছোট্ট করে ভাগ করে দিব। ছোট্ট করে ভাগ করলে কত হবে বলেন তো? 8 দ্বিগুণে কত? 16। তাহলে 16 17 18 19 20 21 5। এবার উত্তর পেয়ে গেছেন। কেমনে জানেন? এই যে সবার শেষের ভাগফল আগে, এরপর ভাগশেষ উত্তর 253 হবে উত্তর। তার মানে আমার যখন ভাগফলটা বড় আসবে তখন আমি আরেকটা আবার ভাগ করে দিব। ভাগ করার পর সবার শেষে যে ভাগফলটা পাবো সেটাকে আগে কাউন্ট করব। এরপর সবার শেষে ভাগ করার পরে যেটা ভাগশেষ পাইছি এরপরে সেটাকে বসাবো। এরপর প্রথমে যে ভাগশেষ পাইছি সেটাকে বসাবো। তার মানে উত্তর কত হলো? 253। উত্তর হবে 253। উত্তর হবে 253। মাথায় কি ঢুকছে? এবার ঢুকছে। তাহলে কঠিন ছিল না, আমরা কঠিন তৈরি করি, এটাই আমাদের সমস্যা। এখন দেখেন আমি এরকম আরেকটা বড় ম্যাথ দেওয়ার পরে আপনার কনফিউশন আজীবনের জন্য কি হয়ে গেল? ধুলিস্যাৎ হয়ে গেল। তার মানে আপনার আর কখনো ভুল হবে না। আমি আরেকটা উদাহরণ দেই। আরেকটা উদাহরণ দেই বড় করে। দেখেন আমি আরেকটা উদাহরণ দিলাম। মনে করেন আপনার এরকম করে দেওয়া আছে 251 251 ডেসিমেলে আছে, এটাকে আমাকে অক্টালে কনভার্ট করতে বলছে। দেখেন তো ভাই মানটা বড় পাইছি না? এবার দেখেন, এবার আপনারা উত্তর নিজেরাই পারবেন। আমি বিশ্বাস করি যে 90% স্টুডেন্ট আপনারা নিজেরা উত্তর দিতে পারবেন। এটার উত্তর নিজেরাই দিতে পারবেন, আমাকে করার দরকার নেই। কেমনে করবেন বলেন? এই ভাই 8 দ্বারা ভাগ করতে হবে না? 251 রে ভাগ করেন ভাইয়া, বলেন। 8 দ্বিগুণে 16, 3 8 কত? 24। তাইলে আমি এখানে কত পাচ্ছি? 11 আবার। তাইলে আবার 8 কে 8, ভাগশেষ 3। ভাইয়া দেখেন ভাগফল বড় চলে আসছে। তাইলে 8 দ্বারা আরেকবার কি করতে হবে? ভাগ করতে হবে। 8 দ্বারা যদি আমি 31 রে ভাগ করি তাহলে বলেন কত হবে? 3 8 আবার কত? 24। তাহলে 4 5 6 7 8 9 10 11 কত বললাম? 7 7। উত্তর কত? 3 7 3। তাহলে উত্তর হবে 3 7 3। আমার আগে উত্তর দিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ। দেখছেন কনফিডেন্স লেভেল গ্রোথ করে ফেলছে। এই যে আমার আগে যারা উত্তর দিচ্ছেন তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি যে আপনারা এত সুন্দর একটা সিস্টেম প্যাটার্ন শিখে গেছেন। দেখেন 44তম বিসিএ যে ছোট্ট একটা সংখ্যা দিছে, এই ছোট্ট সংখ্যাটার জায়গায় এখন আমরা অনেক বড় বড় সংখ্যা দেওয়া থাকলেও হরহামেশাই কি করতে পারবো? করে ফেলতে পারবো। আর ভুল হবে জীবনে? জীবনও ভুল হবে না। কথা বুঝতে পারছেন? তাহলে কি আর ভুল হবে? হবে না। এই তো পানি হয়ে গেছে। মাশাআল্লাহ। স্যার কেন যে ইন্টারমিডিয়েট থেকে আপনারা খুঁজে পেলাম না? আচ্ছা পাইবেন, সমস্যা নেই। এখন তো পাইছেন, আসল সময় তো পাইছেন। আসল সময় পাইলে এনাফ। ঠিক আছে, এত মজাকে। আচ্ছা পরের কোশ্চেনটা দেখেন, অ্যামেজিং একটা কোশ্চেন। ভাইয়া এটাতেও আপনাকে আমি মজা দেখাবো। শুধু মজা আর মজা হবে। দেখেন কি বলছে, একটা বাইনারি বিট দেওয়া আছে। এই বাইনারি নাম্বারের সমতুল্য ডেসিমাল মান কোনটা এটা আমাকে বের করতে বলছে। ও কলিজার ভাই, দেখেন তো কততম বিসিএস আসছে? 43তম বিসিএস আসছে। আপনি কি জানেন যে এই ম্যাথটা করতে সর্বোচ্চ সময় যদি লাগে, সর্বোচ্চ সময় 5 সেকেন্ড। কয় সেকেন্ড? 5 সেকেন্ড সময় লাগবে। কিন্তু আপনাদেরকে যে মেন্টর শেখান বা আপনারা বইয়ের মধ্যে যে সিস্টেম বা নিয়ম ফলো করেন, এই নিয়মগুলো ফলো করলে আপনি এই কোণায় শুরু করবেন, এই কোণায় গিয়ে শেষ করতে হবে।
কিন্তু অ্যান্সার নিতে গিয়ে আপনি ঝামেলায় আবার পড়ে যেতে পারেন। কিন্তু দেখেন আমি আপনাকে নিমিষের মধ্যে অ্যান্সার করে ফেলতে পারবো, করাইতে পারবো। দেখেন কত সহজে আপনি এটাকে করে ফেলতে পারবেন। ভাইয়া আমার একটা বাইনারি বিট দেওয়া আছে, বাইনারি বিটটা হচ্ছে 1 0 1 1 1। এই বাইনারি বিটটাকে আমাকে পরিণত করতে বলতেছে ডেসিমেলে। ডেসিমেল মানে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো অঙ্ক আসতে পারে, কারণ ডেসিমেল মানে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো অঙ্ক আমার আসতে পারে। দেখেন ভাইয়া কি করবেন জানেন, এই মজার বুদ্ধি শেখেন। যখনই আপনার কোনো বাইনারি মান থেকে ডেসিমেলে কনভার্ট করতে বলবে, তখনই বাইনারি বিটের নিচে ধুঁয়ে শুধু পজিশন দিতে থাকবেন। পজিশন কেমনে দিতে হয় জানেন, প্রথমটার পজিশন সবসময় 1 দিতে হয়। কত? 1। এবার এই 1-এর সাথে বলেন বাইনারির বেস কত বলেন? 2। বাইনারি মানে 2। বাইনারি মানে কত? 2। এই বাইনারির মধ্যে 0 আর 1 থাকে। 0 আর কি থাকে? এই যেমন দেখেন 1 0 1 1 1 1। এই 1 0 1 1 বা 1 আর 0 ব্যতীত অন্য কোনো মান আছে এখানে? নাই। এই জন্য এর বেস হচ্ছে 2। একটা 0 আর একটা 1 হয়। এছাড়াও এই বাইনারি বিট 0 আর 1 দেখতেছেন না, পৃথিবীর যত ইলেকট্রনিক্স ডিভাইস, এটাও কোশ্চেনে আসতে পারে। আপনাকে একটা কোশ্চেন করলো যে পৃথিবীর সকল ইলেকট্রনিক্স ডিভাইস বা পৃথিবীর সকল ইলেকট্রনিক সিস্টেম তার ইনপুট আউটপুট প্রদান করে থাকে কিসের মাধ্যমে? বাইনারি বিট 0 আর 1 এর মাধ্যমে। এই যে আমার যে স্মার্ট বোর্ডটা অন আছে না, অন মানে 1, বাইনারি বিট 1। এখন স্মার্ট বোর্ডটা যদি আমি অফ করে দেই তাহলে 0। তার মানে অফ মানে 0, অন মানে কি 1। কথা কি বুঝছেন? তার মানে পৃথিবীর সকল ইলেকট্রনিক সিস্টেম হিসাব নিকাশও প্রদান করে থাকে কিসের মাধ্যমে? বাইনারি বিটের মাধ্যমে। এই যে আমরা বলি না 5 + 5 = 10, আসলে ইলেকট্রনিক্স ডিভাইস 5 + 5 5 সংখ্যাটাই চেনে না তারা। 5 একটা প্রতীক, এটার বাইনারি বিটে তারা সাথে সাথে কনভার্ট করে ফেলে। কথা কি বুঝতে পারছেন? কিন্তু মজার জিনিসটা পরে বলতেছি। এখন আপনি দেখেন আপনার এই বাইনারি মানটাকে ডেসিমেলে কনভার্ট করবেন নিমিষের মধ্যে কিভাবে। প্রথমটার পজিশন 1, তারপরেরটা দিবেন 2 এর নামতা পড়েন। 2 1 কে কত হবে? 2। আবার 2 দ্বারা 2 রে গুণ করলে 2 দ্বিগুণে কত? 4 দ্বিগুণে কত? 8 দ্বিগুণে কত? 16 দ্বিগুণে কত? অর্থাৎ দ্বিগুণ 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 করে প্রত্যেকটা বাইনারি বিটের নিচে পজিশন বসাবেন। পজিশন বসানো শেষ, বসানো শেষে শুধু 0 যারা তাদেরকে আউট করে দিবেন। 0-র কোনো মূল্য নাই, কারণ 0 দ্বারা কোনো কিছু গুণ করলে 0 হয়ে যায়। এরপরে এই 32 8 4 2 1 যোগ করে দিবেন। তার মানে পজিশন, অর্থাৎ নিচে যে পজিশন গুলো দিচ্ছেন 0 বিট বাদে যতগুলো থাকবে সবগুলোরে যোগ করলে যোগফলটাই হবে আপনার উত্তর। কেমনে ভাইয়া? 32 আর 8 যোগ করলে কত হয়? 40 আর 4 যোগ করলে কত হয়? 44 আর 2 যোগ করলে 46 আর 1 যোগ করলে 47। তাহলে উত্তর হবে 47। এখন অপশনে কি 47 আছে? অপশনে যদি 47 না থাকে তাহলে পুরো অপশনটাকে ফাঁকা রেখে চলে আসবেন। ফাঁকা রেখে কি করবেন? চলে আসবেন। কেন ফাঁকা রেখে চলে আসবেন বলেন তো? কারণ অপশনে উত্তর নাই। যদি উত্তর থাকতো তাহলে আমরা কি করতাম? উত্তরটা দিয়ে চলে আসতাম। হ্যাঁ, যদি উত্তরটা মিলতো, দেখেন ও আমরাই তো ভুল করছি, উত্তর আছে তো, এটা শেষে একটা 0 আছে, সরি এটা 0 থাকলে এটাও কি হবে? বাদ যাবে। এটাও বাদ যাবে। দেখেন এটাও কি যাবে? বাদ যাবে। তো 0 থাকলে 0 কি? এই যে শেষে 0 আছে, এটা আমি লক্ষ্যই করি নাই। তাহলে এই 0 বাদ এই 0 বাদ দিলে দেখেন তো 32 আর 8 যোগ করলে কত? 40। 40 আর 4 কত? 44 আর 2 কত? তাহলে উত্তর হবে 46। উত্তর হবে, বুঝছেন? যদি শেষে 1 থাকতো তাহলে উত্তর হয়ে যেত 47। কিন্তু 47 অপশনে যদি না থাকে কোনো কারণে কি করব? ফাঁকা রেখে চলে আসবো। ফাঁকা রেখে চলে আসবো। কথা কি বুঝতে পারছেন? তাহলে এখানে 0 থাকলে আমাদের উত্তরটা চলে আসতেছে 46, আর 1 থাকলে উত্তর চলে আসতেছে 47। কিন্তু আসলে এখানে 0ই আছে। কি আছে? 0ই আছে। এবার দেখেন আমি যে কোনো একটা বাইনারি বিট দিলাম, নিজে নিজে উত্তর বের করতে পারবেন না? এখন 1 0 1 0 1 1 0। এই ভাই পারা যাবে না? পারা যাবে। তাহলে এটাকে আমরা কি করলাম? আমি বললাম এটা বাইনারিতে আছে, এটাকে আপনারা ডেসিমেলে কনভার্ট করে দেখান। পারবো? প্রথমটার পজিশন কি? 1, তারপরটা কি? তারপরেরটা, 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 তারপরেরটা কি? গুড। 0 বাদ 0 বাদ 0 বাদ, তাহলে 64 আর 16 যোগ করেন। যোগ করেন 6 আর 4 যোগ করলে কত? 10।
তাহলে এখানে কত হচ্ছে আমাদের 80, 80 আর 4 কত 84, 84 আর 2 কত 86, তাহলে উত্তর হবে 86, উত্তর 86, উত্তর 86। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখেন, তাহলে আমার কথা হচ্ছে একটা জিনিস যদি আমি একবার বুঝি ওই জিনিস আর কখনোই ভুল হবে না, কখনোই ভুল হওয়ার সম্ভাবনা নাই, কখনোই ভুল হওয়ার সম্ভাবনা নাই। হর হামেশাই কিন্তু আমরা উত্তর দিয়ে বের করে ফেলতে পারবো, হর হামেশাই আমরা উত্তর বের করে ফেলতে পারবো। কথা কি বুঝাতে পারছি কলিজার ভাই বোন? পারবো। এখন যে কোনো বাইনারি বিট থাক, পারবো না? একটা ছোট্ট বাইনারি বিট দিয়ে অ্যান্সার বের করতে বললাম, 1011, এটা বাইনারিতে আছে, এটাকে ডেসিমেলে কনভার্ট করে দেখেন সবাই। দ্রুত বের করতে হবে, দ্রুত 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 বের করে ফেলেন। বলেন 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 বলেন, এটা দ্রুত বের করেন। কত হবে? উত্তর কত হবে? উত্তর কত হবে? এটার উত্তর কত হবে? দ্রুত বলেন। এই যে সবাই অলরেডি পেরে গেছেন, সবাই বলছেন 11 11 11, এক্স্যাক্টলি 11। কিভাবে? প্রথমটার পজিশন কত, তারপরটা 2, তারপরটা কত, শূন্য বাদ, 8 2 আর 1 যোগ করেন, 8 2 10 আর 1 11, 11 হচ্ছে উত্তর। শেষ, খেল খতম। মনে করেন এরকম ছিল 1 0 1 1 1, পারবো না? এটার মান 1, এটা 2, এটা 4, এটা 8, এটা 16, শূন্য বাদ। তাহলে 16 আর 4 যোগ করলে কত? 20, 20 আর 2 22, আর 1 কত? 23, উত্তর হইতো 23। কঠিন কঠিন কঠিন, পারবো। তাহলে এই যে জিনিসটা আমি কি বানায় দিছি না বিসিএ যে আসছে? বলেন আসছে কিনা বলেন। 43তম বিসিএ যে আসছে, পারবো। এখন খালি পজিশন বসাই দিব। কি বসাই দিব? আরেকটা জিনিস শেখাবো, মজার জিনিস। এটা এখন যদি ঘুরে আসে কি করবেন? ঘুরে আসতে পারে না? এবার আপনাকে প্রশ্ন করলো যে 46, কি প্রশ্ন করলো? 46 সংখ্যাটা ডেসিমেলে আছে, এটাকে কিসে কনভার্ট করতে বলছে? হ্যাঁ, বাইনারিতে কনভার্ট করতে বলছে। কিসে? বাইনারিতে কনভার্ট করতে বলছে। এখন মাথা চুলকায় না? হায় হায়, কি করব? কোনো কাহিনী নাই, কয়েক সেকেন্ডে শেষ। আপনারা ভাগও করা লাগবে না, কিছুই করা লাগবে না। যখনই আপনাকে বাইনারিতে পরিণত করতে বলবে তখনই আপনি বুঝে গেছেন বাইনারি মান মানে 0 আর 1 থাকতে হবে, 0 আর 1 থাকতে হবে। কি করবেন জানেন? শেখাবো, চমক দেখবেন। হায় হায়, কি শিখলাম। যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা অর্ধেক করবেন। কি করবেন? অর্ধেক করবেন। বলেন, দেখেন এই যে এটা 46 কে বাইনারিতে কনভার্ট করে এটাই পাবেন, কিন্তু আপনি কিভাবে পাবেন এটার ম্যাজিকটা দেখেন। বলেন 46 এর অর্ধেক কত? গুড, 23। 23 এর অর্ধেক কত? আমরা তো অর্ধেক করতে পারি নাকি? অর্ধেক তো করতে পারি, ওই বয়স তো আমাদের হয়েছে। আর যদি অর্ধেক করতে না পারি তাহলে ভাতিজা ক্লাস 2 তে পড়ে অথবা হচ্ছে ভাগিনা ক্লাস 2 বা 3 তে পড়ে, তাদের সাথে ভর্তি হয়ে যাবো স্কুলে। যে ভাগিনা আমি অর্ধেক করতে পারি না, অর্ধেক করা শিখো। আমারও অর্ধেক করা শিখতে হবে। 23 এর অর্ধেক কত? 11.5। কিন্তু আমরা 11.5 না লিখে শুধু পূর্ণ সংখ্যাটা লিখবো। কি লিখবো? পূর্ণ সংখ্যাটা লিখবো। 11 এর অর্ধেক কত? 5.5। কিন্তু আমরা শুধু কি লিখবো? 5 লিখবো। 5 এর অর্ধেক কত? 2.5। কিন্তু আমরা শুধু কি লিখবো? 2 লিখবো। 2 এর অর্ধেক কত? 1 লিখছি। লেখার পর এবার যারা জোর আছে না, এই সংখ্যাগুলোর মধ্যে দেখেন জোরও আছে আবার বিজোড়ও আছে। যারা জোর, মনে করেন জোর মানে কি? আমি একটা মায়ের পছন্দ করি, বিয়ে করে ফেলাইছি, আমি জোর হয়ে গেছি। জোর হয়ে গেছি, বাপ মার অনুমোদন ছাড়াই বিয়ে করে ফেলাইছি। এখন সংসার করতে গেলে ডিম ভাজি করে খাওয়া ছাড়ার কোনো উপায় নেই। কেন? কারণ বাপে সাপোর্ট দিতেছে না, মাও সাপোর্ট দিতেছে না, বাজার টাজার করার টাকা পয়সা নাই, ডিম ভাজি করে কোনো রকমের সংসার পরিচালনা করবো। তার মানে যারা জোর তাদেরকে 0 দিবেন। 46 জোর 0, 2 জোর 0, 1 বিজোড়। 1 রে জোর করতে গেলে ওরে 1 দিতে হবে। 5 বিজোড়, তাহলে ওর হাত আরেকজন ধরতে গেলে আরেকজন বিজোড় মানুষ লাগবে। বিজোড় মানে 1, বিজোড় মানে 1, বিজোড় মানে 1। উত্তর হচ্ছে 101110। ম্যাজিক মিলছে? হ্যাঁ মিলছে। 101110, 101110। জাস্ট যে সংখ্যাটাকে আমাকে বাইনারিতে কনভার্ট করতে বলবে ওই সংখ্যাটাকে আমি অর্ধেক করব। কি করব? অর্ধেক করব। অর্ধেক করার পরে যারা জোড় তাদের নিচে 0 দিব, আর যারা বিজোড় তাদের নিচে কি দেব? 1 দিব। অ্যান্সার বের হয়ে যাবে।
এই বুঝতে পারছি কলেজের ভাই বোন? ক্লিয়ার 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 ক্লিয়ার? বলেন মজা লাগছে কিনা? মজা পাইছেন? তাইলে আপনি কি করবেন, যে সংখ্যাটা আপনাকে বের করতে বলবে তাকে অর্ধেক করবেন। তাকে কি করবেন? অর্ধেক করবেন। অর্ধেক করে 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 সুন্দর করে মান বের করে দিবেন। ক্লিয়ার? অর্ধেক করে করে যারা জোর তাদের নিচে 0 দিবেন, আর যারা বিজোড় তাদের নিচে 1 দিয়ে দিবেন। ক্লিয়ার ক্লিয়ার? ওকে, তাহলে আপনারা বুঝতে পারছেন। আশা করছি আর কারো কখনোই ভুল হবে না। আমি আরেকটা দেই, তাহলে আপনাদের আরো ফিল হবে ভালো। মনে করেন আমি 120 দিলাম। কত দিলাম? 120 ডেসিমেলে আছে। এটাকে কিসে কনভার্ট করতে বলছি? বাইনারিতে। এই পারবো না? পারবো কিনা বলেন? অবশ্যই পারবো। কি করতে হবে বলে? 120 এর অর্ধেক কত? 60। 60 এর অর্ধেক কত? 30 এর অর্ধেক কত? 15 এর অর্ধেক কত? বলেন। 7 এর অর্ধেক কি বলছি? 0.5 নেওয়া যাবে না। 3 এর অর্ধেক 1.5 1। বিজোড় মানে 1, বিজোড় মানে 1, বিজোড় মানে 1, বিজোড় মানে 1, জোড় মানে 0, জোড় মানে 0, জোড় মানে 0। এটাই উত্তর। তাহলে পৃথিবীর যে সংখ্যায় থাক না কেন, তাহলে কি করব? অর্ধেক করে করে 1 পর্যন্ত আনবো। যারা বিজোড় তাদের নিচে 1, আর যারা জোড় তার নিচে 0। উত্তর বের হয়ে গেল। তাহলে একটা প্রশ্ন দিয়ে আমরা এপাশ থেকে এপাশ, এপাশ থেকে ওপাশও পারতেছি। কথা কি বুঝতে পারছি কলেজের ভাই বোন? ক্লিয়ার 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 ক্লিয়ার? এই যে পারছেন, সবাই পারছেন। 4টা 1 3টা 0, 4টা 1 3টা 0। ক্লিয়ার ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, এই যে সবাই পারছেন। তাহলে দেখেন, আমি কিন্তু 2টা প্রশ্ন সমাধান করতে গিয়ে অনেক সময় খাইছি, কিন্তু অনেক সময় খাইলেও অনেকগুলো রুলস জানতে পারছি আমরা, অনেকগুলো কঠিন জিনিস আমরা বুঝতে পারছি। এবার দেখেন পরের কোশ্চেনে চলে যাই। ওয়াও, অ্যামেজিং প্রশ্ন। বলেন কততম বিসিএস আসছে? 41তম বিসিএস আসছে। কততম বিসিএস আসছে? 41তম বিসিএস আসছে। ও আমার কলিজার ভাই, এটারে আপনি করবেন ন্যানো সেকেন্ডে। কয় সেকেন্ড? ন্যানো সেকেন্ড। আপনাকে যখনই 1 এর কমপ্লিমেন্ট করতে বলবে, কমপ্লিমেন্ট মানে হচ্ছে, এর বাংলা হচ্ছে ভাইয়া পরিপূরক। এর বাংলা কি ভাইয়া? পরিপূরক। এর বাংলা হচ্ছে পরিপূরক। কমপ্লিমেন্টের বাংলা কি? পরিপূরক। তো আপনার কখনো কোনো বাইনারি বিট যদি থাকে, আর এটার যদি আপনাকে কমপ্লিমেন্ট করতে বলে বা পরিপূরক করতে বলে, আপনাকে যদি 1 এর পরিপূরক বলে, কলিজার ভাই বোন, 1 এর পরিপূরক মানে আমার যে বাইনারি বিট থাকবে তার বিপরীত মান। তার কি মান? বিপরীত মান। এখানে আছে আমার 100। এবার বিপরীত মানের ক্ষেত্রে হবে 1টা হয়ে যাবে 0, আর 00 কি হয়ে যাবে? 11। 00 কি হয়ে যাবে? তাহলে 0 11 কোথায় আছে? গ নাম্বার অপশন, গ নাম্বার রাইট, গ নাম্বার রাইট। তার মানে 1 এর কমপ্লিমেন্ট মানে আমার যে বাইনারি বিট গুলো দেওয়া থাকবে, এই বাইনারি বিট গুলোকে জাস্ট বিপরীত করে দিব। তাহলে 1 হয়ে গেল 0, 0 হয়ে গেল 1, 0 হয়ে গেল 1, তাহলে 0 11 1। তাহলে আমার যা মান আছে সেটা হচ্ছে 100। তাহলে 100 কে বিপরীত করলে 1টা হয়ে যাবে 0, 0 গুলো হয়ে যাবে 1 1, তাহলে 0 11 1। তাহলে উত্তর হবে 0 11। এখন যদি এখানেই সেম একটা প্রশ্ন থাকতো এরকম যে 1 0 1 1 1 1 2 3 4 5 6 7 8 এরকম করে থাকতো। 8 বিট থাকে ম্যাক্সিমাম সময়। তা 8 বিট রেজিস্টার থেকে আমাকে যদি বলতো এত এর ওয়ান্স কমপ্লিমেন্ট কত, পারতাম না? কেমনে? জাস্ট বিপরীত। 00 11 কি হয়ে যেত? 0টা কি হয়ে যেত? 11 111 000 হয়ে গেল, 0 1 হয়ে গেল, 1টা 0 হয়ে গেল। এটাই হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এক কথায় শুধু বিপরীত, এক কথায় শুধু বিপরীত। কথা কি বুঝতে পারছি? এখন আপনাদেরকে আরেকটা মজা শেখাই। টুয়াইস কমপ্লিমেন্ট যদি আপনাকে কখনো বের করতে বলে, কি বের করতে বলে? টুয়াইস কমপ্লিমেন্ট যদি আপনাকে কখনো বের করতে বলে, তাহলে আপনি কি করবেন? মজা আছে, মজাকে মজা করে বুঝতে হবে। দেখেন, আপনাকে এই প্রশ্নটাই এখানে 8 বিট দেওয়ার পর যদি আপনাকে প্রশ্ন করত ওয়ান্স কমপ্লিমেন্ট না বলে যে এত এর টুয়াইস কমপ্লিমেন্ট কত, টুয়াইস কমপ্লিমেন্ট মানে হচ্ছে 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক মানে হচ্ছে এই মানটার নেগেটিভ বাইনারি বিট, নেগেটিভ বাইনারি বিট, নেগেটিভ একটা মান বের করতে হয়। তো এটা টুয়াইস কমপ্লিমেন্ট বের করা দুনিয়ার সবচেয়ে সহজ। শিখাবো?
আপনি কোনো কিছু যোগ করবেন না, কোনো প্রসেসই অবলম্বন করবেন না। যে বাইনারি বিটটার টয়েস কমপ্লিমেন্ট বের করতে বলবে এটার কি করবেন, ডান পাশের একটা 1 পর্যন্ত মান ঠিক রাখবেন। ডান পাশের কয়টা 1? একটা 1 পর্যন্ত মান ঠিক রাখবেন। দেখেন তো ডান পাশে ফলো করলে কি একটা 1 আছে, ওই একটা 1 এর মতো রাখবেন। রাখার পর যত মানগুলো আছে সবগুলো মানের বিপরীত করে দিলে টয়েস কমপ্লিমেন্ট হয়ে যাবে। সব মানগুলোরে কি করে দিবেন, বিপরীত। যেমন 1টা তখন কি হয়ে যাবে, 0টা কি হয়ে যাবে, ট্রিপল 1 কি হয়ে যাবে, 000, 0টা কি হয়ে যাবে, 1টা কি হয়ে যাবে। এটাই হচ্ছে আমার টয়েস কমপ্লিমেন্টের মান, ডান পাশের একটা 1। যদি এরকম থাকতো মনে করেন 1 0 1 1 1 0 1 0, এটা যদি থাকতো তাহলে কি করতেন বলেন তো? তাহলে এত এর টয়েস কমপ্লিমেন্ট বের করতে বললো, এত এর টয়েস কমপ্লিমেন্ট, তাহলে উত্তর কত হবে? এই যে ডান পাশের একটা 1 পর্যন্ত ঠিক থাকবে, তার মানে 1 0 পর্যন্ত ঠিক থাকলো, মানে ডান পাশের একটা 1 মানে বোঝেন, মানে ডান পাশে যতক্ষণ না পর্যন্ত 1 আসবে ততক্ষণ পর্যন্ত ওই মানটা ঠিক থাকবে, তার মানে 1 0 ঠিক থাকলো। এবার বাদ বাকি যত মান আছে সব কি হয়ে যাবে, বিপরীত। 0টা হয়ে যাবে কি 1, ট্রিপল 1 কি হয়ে যাবে 000, 0টা কি হয়ে যাবে 1টা কি হয়ে যাবে। এটাই হচ্ছে টয়েস কমপ্লিমেন্টের মান, ম্যাজিক। মানে 1 পর্যন্ত ঠিক। অথচ আমরা যদি রুলস মেইনটেইন করতাম কি করতাম বলেন তো? রুলস মেইনটেইন করলে এটাকে আগে বিপরীত করতাম, এটার সাথে আবার 1 যোগ করে যে মান পাইতাম সেটা হয়তো টয়েস কমপ্লিমেন্ট। মানে টয়েস কমপ্লিমেন্টের যে রুলসটা সেটা হচ্ছে আগে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হয়, ওয়ান্স কমপ্লিমেন্টের মানের সাথে 1 যোগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে টয়েস কমপ্লিমেন্ট। কিন্তু 1 যোগ করতে গিয়ে স্টুডেন্টরা ভুল করে ফেলে। এই জন্য আমার কথা হচ্ছে যে মানে টয়েস কমপ্লিমেন্ট বের করতে বলবে ওই বাইনারি বিটের ডান পাশের একটা 1 পর্যন্ত মান ঠিক রাখবো, বাদ বাকি সব কি করে দিব, বিপরীত করে দিব। বাদ বাকি সব বিপরীত করে দিলে আমার টয়েস কমপ্লিমেন্টের মান হয়ে যাবে। ক্লিয়ার? কনফিউশন ক্লিয়ার? ওকে, আশা করছি আর কখনোই ভুল হবে না। যদি শূন্য থাকে, এই যে শূন্য থাকলে বলেই দিলাম তো, এই যে শেষে শূন্য আছে, কিন্তু ডান পাশের একটা 1 পর্যন্ত আসতে গেলে আমাকে কি করা লাগতেছে, 1 0 পর্যন্ত নেওয়া ঠিক রাখা লাগতেছে। এই জন্য 1 0 পর্যন্ত ঠিক রাখলাম, বাকি সব বিপরীত করে দিলাম। বাকি সব কি করে দিলাম, বিপরীত করে দিলাম। ক্লিয়ার 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 কলেজার ভাই বোন ক্লিয়ার? 3টা কোশ্চেন করাইতে তো দেখি 1 ঘন্টা চলে গেল আমার। হ্যাঁ, 3টা কোশ্চেন সলভ করতে গিয়ে দেখি 1 ঘন্টা চলে গেল। এটা কোনো কথা? হ্যাঁ, আচ্ছা যাই হোক, এবার পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে চলে যাই। ওয়াও, নিচের কোনটি সঠিক নয়? নিচের কোনটি কি নয়, সঠিক নয়। কততম বিসিএস আসছে? 41তম বিসিএস আসছে। 41তম বিসিএস আসছে। তো 41তম বিসিএস যে আসছে, এই কোশ্চেনটা কি আমাকে সলভ করতে হবে না? অবশ্যই সলভ করতে হবে। পারতে হবে না? কি করব? ম্যাজিক। ভাইয়া, কখনো যদি কোনো চলকের ওপর হোলবার দেখি, কি দেখি, মানে ওই যে একটা যে বড় টান, এই টানটাকে বলা হয় হোলবার। তার মানে আমি একটা ছোট্ট জিনিস শেখাই আগে আপনাকে। মনে করেন a ইন্টু বি ইন্টু সি এর উপর হোলবার আছে, 3টা চলক দিয়ে বোঝাই, তখন আপনি নিজেই এখন উত্তর দিতে পারবেন। এরপরে কখনো হোলবার যদি দেখেন এরকম করে, এই হোলবার কি করে, পুরো সিস্টেমটাকে পৃথক করে দেয়। যদি আপনি পৃথক করতে চান, মনে করেন এ কে আপনি আলাদা বাড়ি করে দিলেন, মানে মাথার উপর ছাদ করে দিলেন, আলাদা করে দিলেন। যখন আলাদা করে দিবেন তখন তার আর ইন্টু কাছাকাছি অবস্থায় থাকবে না, তখন তারা বলবে আমার তো আলাদা ঘর হয়েই গেছে, তাহলে আমাকে বিভেদ করে দাও, মানে প্লাস হয়ে যাবে। ইন্টুটা কি হয়ে যাবে তখন? প্লাস হয়ে যাবে। তাহলে এ বার প্লাস বি বার প্লাস সি বার, এটা হচ্ছে সঠিক নিয়ম। এখন যদি এখানে কোনো কারণে প্লাস অবস্থায় থাকতো এ প্লাস বি প্লাস সি এর উপর হোলবার, তখন তারা বলতেছে আমাদের উপর মাথায় ছাদ আছে কিন্তু আমরা আলাদা আলাদা রুমে থাকি, না না আমরা এটা চাই না। এবার আমরা কি করবো, মাথায় ছাদ থাকবে কিন্তু আমরা কাছাকাছি থাকবো, কিন্তু এবার প্লাসটা কি হয়ে যাবে বলে ইনটু, তাহলে এবার ইনটু বি বার ইনটু সি বার। তার মানে এখানে প্লাস থাকলে হয়ে যাবে ইনটু, আর ইনটু থাকলে হয়ে যাবে প্লাস, আর বারটা কি হয়ে যাবে সিঙ্গেল, বারটা কি হয়ে যাবে সিঙ্গেল। এবার বলেন তো এ প্লাস বি বার, এ প্লাস বি, তাহলে এটার নিয়ম কি? নিয়মটা হচ্ছে এই যে এ বার প্লাসটা ইনটু বি বার, নিয়ম ঠিক আছে, সঠিক। আমাকে বলছে কোনটি সঠিক নয়, নয়টা বের করতে হবে। এই জায়গায় দেখেন প্লাস আছে, আবার এখানে প্লাস, প্লাস থাকলে কি প্লাস হয়? তাহলে এটা রং, সঠিক নয় হচ্ছে খ।
তাহলে গ নাম্বারটা সঠিক কেমনে সঠিক না ভুল এটা আমরা বুঝতে পারতেছি। দেখেন ইনটু আছে প্লাস, তাহলে এটা সঠিক। প্লাস আছে ইনটু, এটাও সঠিক, তাহলে ভুল হচ্ছে এটা। তাহলে উত্তর হবে কোনটা? খ। তাহলে সঠিক হচ্ছে 3টা, ভুল হচ্ছে একটা, উত্তর হবে খ। উত্তর হবে মিস্টার বি। উত্তর হবে মিস্টার বি। ক্লিয়ার? কনফিউশন দূর হয়েছে ভাইয়া? ওকে, তাহলে আশা করছি আর কখনো ভুল হবে না, এগুলো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। ক্লিয়ার সবাই? ওকে, এবার আসি ভাইয়া পরের কোশ্চেনটায়। খুবই অ্যামেজিং একটা প্রশ্ন। নিচের কোনটি অক্টাল নাম্বার নয়? দেখেন তো ভাই কততম বিসিএস আসছে? কততম বিসিএস আসছে ভাই? অক্টাল নাম্বার 9 বলছে। ভাই অক্টাল নাম্বার হয় বললে কি হইতো? 0 থেকে 7 পর্যন্ত যদি কোনো সংখ্যা গঠন থাকতো, 0 থেকে 7 এর মধ্যে অঙ্ক নিয়ে, তাহলে সেটাই অক্টাল নাম্বার। কিন্তু 0 থেকে 7 যদি কোনো সংখ্যার মধ্যে না থাকে, এর থেকে অতিরিক্ত মান যদি থাকে, তাহলে সেটাই কি? সেটা অক্টাল হবে না। অক্টাল হবে কোনটা? অক্টাল হবে 0 থেকে 7 এর মধ্যে মান। যেমন আমার যদি 37 থাকে এটা অক্টাল বলতে পারবো, কিন্তু যদি আমার 38 থাকে এটাকে অক্টাল বলতে পারবো? পারবো না। আমার যদি 39 থাকে এটাকে অক্টাল বলতে পারবো? ভাইয়া 77 আছে, এটাকে অক্টাল বলা যাবে। 15 আছে যেটা 0 থেকে 7 এর মধ্যে, এটাকে অক্টাল বলা যাবে। 101 আছে 0 থেকে 7 এর মধ্যেও তো 101ই পড়ে, এটা অক্টাল বলা যাবে। কিন্তু 19 কখনো অক্টাল মান হতে পারে না, তাইলে এটাকে আমি অক্টাল মান বলতে পারবো না। উত্তর হবে কোনটা? ক। তাইলে আমাকে বলছে নিচের কোনটি অক্টাল নাম্বার 9? সঠিক উত্তর কিন্তু ক, মানে 9 19, কারণ 9 তো কখনো অক্টাল মান হতে পারে না। কথা কি বুঝছি? কথা ক্লিয়ার ভাই? কথা ক্লিয়ার? বলেন খেল খতম? হাই খেল খতম বলেন পরিচার ভাই বোন। ক্লিয়ার? তাহলে বুঝতে হবে, যদি আপনি একবার ভালো করে প্রপারলি বুঝতে পারেন, জীবন আর কি হবে না, এগুলা ভুল হবে না। বুঝতে পারছেন? কখনোই ভুল হবে না। ওকে, পরের কোশ্চেনটা দেখেন। ওয়ান্স কমপ্লিমেন্ট করতে বলছে, কিন্তু এটা আবার 38। দেখছেন কমপ্লিমেন্ট থেকে 2টা প্রশ্ন আসছে। আমি কিন্তু এখন পর্যন্ত বিসিএস এর কোশ্চেন সলভ করাচ্ছি। তাহলে দেখছেন এখান থেকে কি পরিমাণ কোশ্চেন আসে। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে বলছে, তাহলে এটার উত্তর কি আমাকে দেওয়ার দরকার আছে না আপনারা নিজেরা পারবেন এখন? তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি? শুধু বিপরীত। তাহলে এখানে 1 আছে 1 2 3 4, তাহলে 4টা শূন্য, 4টা শূন্য, একটা শূন্য আছে একটা 1, একটা 1 আছে একটা শূন্য, একটা শূন্য আছে একটা 1, একটা 1 আছে একটা শূন্য। তাহলে দেখেন তো এই মানটা কোথায় আছে? 4টা শূন্য 1, 4টা শূন্য 1, 1 0 1 0, উত্তর গ। সময় লাগলো বের করতে? দেখছেন, শিখতে পারলে আপনি খুব সহজে কি করতে পারবেন? অ্যান্সার করতে পারবেন। হ্যাঁ, টয়েস। এই যে মানে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছেন। যদি এটাই প্রশ্ন করতে এত এর টয়েস কমপ্লিমেন্ট কত, ম্যাজিক! আমি কি করতাম? এই 1টারে শুধু ঠিক রাখতাম, বাদ বাকি সব বিপরীত হয়ে যেত। ডান পাশের একটা 1 শুধু ঠিক থাকতো, 3টা 1 হয়ে যাইতো, 3টা শূন্য, শূন্যটা হয়ে যাইতো 1, 1টা হয়ে যাইতো শূন্য, শূন্যটা হয়ে যাইতো 1, 1টা হয়ে যাইতো শূন্য। এটাই টয়েস কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে পুরাই বিপরীত, আর টয়েস কমপ্লিমেন্ট মানে ডান পাশের একটা 1 ঠিক থাকবে, বাকি সব বিপরীত। কথা কি বুঝতে পারছি? ভুল হবে জীবনে? এই যেমন এই কোশ্চেনটা যে করলেন, এটা যে টয়েস, এইটাই টয়েস কমপ্লিমেন্ট। 38তম বিসিএস এ ওয়ান্স কমপ্লিমেন্ট আসছে, 41তম বিসিএস এ ওয়ান্স কমপ্লিমেন্ট আসছে, 46 এ গিয়া টয়েস কমপ্লিমেন্ট আসবে না, তার গ্যারান্টি কি? আসতেই পারে। এখন যদি আসে আমার ভুল হবে? আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা কি বুঝতে পারছি কলেজের ভাই বোন? হ্যাঁ, এই বলেন কেমন লাগতেছে? মজা পাইছেন? শুনেন, যেগুলাকে আপনারা ভয় পান এগুলো সমাধানের যদি নমুনা সহজ হয়, তাহলে এগুলো আপনার কাছে এমনিই সহজ লাগবে। এগুলো এমনিই সহজ লাগবে। আমার কমেন্ট পড়েন না? আচ্ছা, টপি আক্তার বলেন কি কমেন্ট করেছেন? আরেকবার কমেন্ট করেন, পড়বো, কোনো সমস্যা নেই। বলেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। অ্যামেজিং একটা কোশ্চেন।
এটা দিয়ে আজকে শেষ করব, আজকে আর আগাবো না। কেন বলেন তো? কারণ অলরেডি দেখেন আপনি একটা জিনিস, যে 60টা কোশ্চেন সলভ করাইতে গিয়ে কতক্ষণ সময় গেছে, 1 ঘন্টা খেয়ে ফেলছি আমরা। কারণ আগামীকালকে আমার যে এখানে আরো যে কোশ্চেন গুলো আছে, আগামীকালকে আমি আর তৌহিদ স্যার দুইজনে মিলে অ্যারাউন্ড প্রায় 50টা যে কোশ্চেন রাখবো, এগুলো থেকে এই টাইপের কোশ্চেন থেকে আপনারা 8-9 কমন পাবেন বিসিএস যারা পরীক্ষা দিবেন। বিসিএস বলেন, 11 থেকে 20তম গ্রেড বলেন, বা আদার্স এক্সেট্রা। আগামীকালকেও ঠিক জাস্ট 9টায় ক্লাস হবে, 9টায়, জাস্ট 9টায়। ক্লিয়ার 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 ক্লিয়ার। দেখেন এটা একটা বাইনারি, টপি না টুপি, যাই হোক আপনি যেই হন না কেন কোনো সমস্যা নেই। আচ্ছা একটু মনোযোগ দেন কলেজের ভাই বোন, বাইনারি বিটের যোগফল এগুলো হর হামেশাই প্রচুর আসতেছে রিসেন্টলি বিভিন্ন জব পরীক্ষায়। বিশেষ করে ব্যাংক জব পরীক্ষার যদি কোনো রেফারেন্স দেখতে চান, এই সংখ্যা পদ্ধতির এই ম্যাথগুলো থেকে মিনিমাম আমি যদি নাও বলি যে 500 এমসিকিউ আসছে, মানে এত বেশি আসে। ব্যাংক জব পরীক্ষায় যাবেন মানে আপনি কম্পিউটারের সংখ্যা পদ্ধতি থেকে প্রশ্ন হুবহু চোখের সামনে ভাসমান দেখবেন, কোনো মিস নাই। কথা বুঝতে পারছেন? তাহলে এই যে কোশ্চেনটা, এটা আপনি নিমিষের মধ্যে উত্তর দিতে পারবেন। কিভাবে আমি আপনাকে মজাটা শিখাই। 1011 আর নিচে দিবেন 0101। এটা শেখানোর আগে আপনাকে আমি একটা ডেসিমাল যোগ শিখাই আসি। একটা ডেসিমাল যোগ শিখাইলে আপনি অক্টাল যোগও শিখতে পারবেন। বলেন তো আপনাকে যদি আমি বলি 17 যোগ 5, এটার যোগফল কত হবে? 22। এখন আপনি যখন যোগ করছেন, যোগটা কিভাবে করছেন? যে 7 আর 5 কত? 12। 12 আর 2 হাতের 1, 1 আর 1 যোগ করলে 2, 22। এটা ভুল। মানে 22 উত্তর রাইট, কিন্তু আপনার প্রসেস কি ভুল। আপনি প্রসেস ভুল করার কারণে এখন আপনি এই বাইনারি যোগটা করতে পারতেছেন না। চিন্তা করছেন একটা সময় যদি আপনি ডেসিমাল যোগটা সঠিক নিয়মে শিখতেন, তাহলে আপনি অক্টাল যোগ করতে পারতেন, হেক্সাডেসিমাল যোগ করতে পারতেন। আপনার কাছে এই বাইনারি যোগ ধৈর্য মনে হইতো, মানে পানি পানি মনে হইতো। তাহলে ডেসিমাল যোগের সঠিক নিয়মটা আমি আপনাকে শেখাই। আমি কি দিছিলাম? 17 আর নিচে কি দিছিলাম? 5। ভাই এটা ডেসিমাল মানে এর বেস হচ্ছে 10। আমরা ন্যাচারালি যে যোগগুলো করি এগুলো হচ্ছে ডেসিমাল যোগ। এগুলো কি যোগ? ডেসিমাল যোগ। 0 থেকে 9 পর্যন্ত মান নিয়ে আমরা যোগ করে থাকি, সংখ্যা নিয়ে থাকি। আর এই যে 5 সংখ্যাটা আছে, এটাও কি যোগ? ডেসিমাল মান। তাহলে এই ডেসিমালে যখন আপনি যোগ করবেন, এটার মেইন প্রসেস বা মেইন নিয়মটা হচ্ছে ভাইয়া 7 আর 5 যোগ করলে হয় কত? 12। এই 12 সংখ্যাটা বা যোগফল যদি কখনো তার বেজের থেকে বড় হয় বা বেজের সমান হয়, তখন তার বেজ বিয়োগ করতে হয়। বেজ কি করতে হয়? বিয়োগ করতে হয়। সঠিক নিয়ম হচ্ছে এটা। তার মানে যোগফল যদি আমার কখনো বেজের সমান বা বেজ থেকে বড় হয়, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে বিয়োগ করতে হবে। যদি আমি বিয়োগ করি 12 থেকে 10 বাদ দিলে থাকে কত? এই দুইটা এখানে আসবে। আর যখন আপনি বেজ বিয়োগ করবেন, এই বেজ বিয়োগ করার কারণে সামনের সংখ্যার সাথে ক্যারিবিট 1 যোগ হবে। ক্যারিবিট মানে হাতের 1। ক্যারিবিট মানে কি? হাতের 1। এই হাতের 1 এসে যোগ হয়। 1 আর 1 যোগ করলে কত হয়? 2। উত্তর হচ্ছে 22। সঠিক নিয়ম হচ্ছে এটা। যেমন এখন আপনাকে যদি আমি একটা অক্টাল যোগ করতে দিই, এখন আপনি নিমিষে বলতে পারবেন। কেমনে পারবেন? মনে করেন আমি আপনাকে দিলাম এটাই 37, নিচে দিলাম 5। অক্টাল মানে কি? তার বেস 8। তাহলে 5 এরও বেস কত হবে? 8। এবার যদি যোগ করেন, এখন আপনারা যদি আমি এই নিয়মটা না শিখাইতাম, এখানে এসে আপনি সাধারণ যোগ করে দিতেন। 7 5 12, 12 2 হাতের 1, 42 উত্তর। আহ কি মজা, আইকালা বাস খাই যেতেন। দেখেন অক্টাল যোগের ক্ষেত্রে কি হবে বলেন তো? 7 আর 5 যোগ করলে কত হয়? এই যে 12। এই 12 সংখ্যাটা তার বেজের থেকে বড় না ছোট? বড়। তাহলে তার বেজ বিয়োগ 8 বিয়োগ করবেন, 10 না, কারণ অক্টাল যোগ করতেছেন আপনি। তাহলে 8 বিয়োগ করলে কত থাকে? 4। এই যে 4 দিতে হবে। এখন আপনি যদি যোগ করার সময় 7 5 12 12 2 দিতেন, তাহলে উত্তর কি রাইট হইতো? উত্তর ভুল হয়ে যেত। কথা কি বুঝতে পারছেন? এবার দেখেন আপনার ক্যারিবিট, এই যে বেস বিয়োগ করছেন মানে ক্যারিবিট 1 সামনে চলে আসবে। 3 আর 1 যোগ করলে কত হয়? 4। উত্তর হবে আসলে 44, নট 42। কিন্তু ন্যাচারালি আপনি ডেসিমাল যোগ করলে উত্তর কত চলে আসতো? 42 চলে আসতো। কেমনে? 7 আর 5 12 12 2 হাতের 1, 3 আর 1 4 44, 42। কিন্তু আপনি অক্টাল যোগ যখন করলেন, অক্টাল যোগে কিন্তু 42 না এসে কি আসলো? 44। প্রসেস এটাই, নিয়ম এটাই, যে আমার যখন যোগফল তার বেজের সমান বা বেজ থেকে বড় হবে, বেজ কি করতে হবে আমাকে?
বেস থেকে ছোট হলে ওটাই বসাই দিবেন। যেমন আপনার একটা যোগ শিখাই, ডেসিমাল যোগে শিখাই, মনে করেন আপনি যদি এখানে দিতেন 13 আর 3 যোগ করতেন, 3 আর 3 কত, ডিরেক্ট 6 বসাই দিতেন। কেন? কারণ 6 তো আপনার বেস তার 10 এর থেকে ছোট, এই জন্য ডিরেক্ট বসে যাবে। মানে বেজের থেকে যদি যোগফলটা ছোট হয় তাহলে ওই মানটা কি হবে, ডিরেক্ট বসে যাবে, তখন আর ক্যারি বিট ওই ছোট হওয়ার কারণে আপনাকে বেস দ্বারা বিয়োগ করা লাগে নাই, এই জন্য ক্যারি বিটও সামনে আসেনি। বুঝছেন? এই হচ্ছে নিয়ম। আবার যদি সমান হয় তখন আপনি কি করবেন, যেমন দেখেন 15 আবার নিচে আছে 5, 5 আর 5 যোগ করলে হয় 10, আমরা এইভাবে করি, 5 আর 5 যোগ করলে হয় 10, তার বেজও 10, 10 থেকে 10 বাদ দিলে কত, এই শূন্যটা এখানে আসে। আর এই যে বেস বিয়োগ করছেন, ক্যারি বিট সামনে চলে আসলো, 20 হচ্ছে উত্তর। নিয়ম এটা, বুঝছেন? আমার কথা কি বুঝছেন কিনা বলেন? এবার দেখেন, আপনি যদি এই বাইনারি যোগটা সেম নিয়মে করতে চান তাহলে আপনার নিমিষের মধ্যে হয়ে যাবে। একেবারে সেম নিয়মে আমরা বাইনারি যোগটা করব। ভাইয়া বাইনারি মানে তার বেস কত বলেন? 2। তার বেস কত? 2। ভাইয়া সাধারণ যোগ করবেন, বলেন 1 আর 1 যোগ করলে হয় কত? 2। এবার বেস কত? আমি কি বলছি, যোগফল তার বেজের সমান অথবা বেস থেকে বড় হলেই বেস বিয়োগ করতে হবে। তাহলে আমার 1 আর 1 যোগ করলে হয় 2, যা বেজের সমান, তাও আমাকে বিয়োগ করতে হবে। তাহলে 2 থেকে 2 বাদ দিলে কত হয়? এই শূন্যটা এখানে চলে আসবে। যেহেতু আমি বেস দ্বারা বিয়োগ করছি, তাহলে ক্যারি বিট 1 কোথায় আছে? সামনে চলে আসবে। যখনই আমি বেস দ্বারা বিয়োগ করব, ক্যারি বিট 1 সামনে চলে আসবে। আবার দেখেন 1 আর 1 যোগ করলে কত? 2। 2 আর 0 যোগ করলে 2 হয়। আবার 2 সংখ্যাটা তার বেজের সমান, তাহলে বেস বিয়োগ করলে আবার কত হয়? 0। এখানে আপনাকে 0 দিতে হবে। কথা কি বুঝছেন? যেহেতু আপনি আবার বেস বিয়োগ করছেন, তাহলে আবারও ক্যারি বিট 1 সামনে চলে আসবে। 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে আবারও 2। 2 থেকে 2 বাদ দিলে আবারও কত? 0। 0 বসাই দেন। কিন্তু আবার যেহেতু আপনি বেস বিয়োগ করছেন, আবার ক্যারি বিট 1। 1 আর 1 যোগ করলে আবার 2 থেকে 2 বাদ দিলে আবার 0। ক্যারি বিট 1 সামনে চলে আসছে। এই একটা ডিরেক্ট বসে যাবে, এটাই হবে আমার উত্তর। 1 4টা 0, 1 4টা 0, 1 4টা 0 কি আছে? তাহলে কোনটি নয় উত্তর। উত্তর হবে কোনটি নয়। ক্লিয়ার? বুঝছি? কঠিন ছিল না, সহজ। অথচ এই বাইনারি যোগ করতে গিয়ে আমাদের দাঁত ভেঙে যেত। তাহলে দাঁত ভাঙানো যাবে না, দাঁত ভাঙলে দেখবেন যে আপনার দাঁত আসলেই ভেঙে যাবে। তো দাঁত ভাঙার মতো কাজ কোনো কিছু না ভাই। আপনি প্রপার নিয়মগুলো যদি শেখেন, সংখ্যা পদ্ধতিতে এমনও নিয়ম আছে, আমি আমার ক্লাস যারা করছে, আমি হচ্ছে তো আপনার 41তম বিসিএস থেকে যারা রিটেন পরীক্ষা দিয়ে আসতেছে বা হচ্ছে প্রিলি পরীক্ষা দিয়ে আসতেছে, তারা হর হামেশাই আমার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করবে। কারণ যারা কম্পিউটারের আমি শেষ মুহূর্তে যে সাজেশনমূলক ক্লাসগুলো নিতাম, আমি সবসময় চ্যালেঞ্জ দিয়ে ক্লাস নিতাম। আমি বলতাম যে আপনি 15-এর মধ্যে অ্যাটলিস্ট 9-10 পাবেন কমন, শুধু ক্লাসগুলো করেন। এবং সত্যি সত্যি তাই কমন আসতো। কেন? কারণ আমরা অবজার্ভ করতে পারি কোন জায়গা থেকে কোশ্চেন দিবে, আমরা বলতে পারি। কথা বুঝতে পারছেন? সংখ্যা পদ্ধতি থেকে আপনি কমন, সংখ্যা পদ্ধতি লজিকের থেকে আপনি এমনি 2 বার কমন পাবেনই। ইনপুট আউটপুট ডিভাইস থেকে আপনি কমন পাবেন। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, মাল্টিকাস্ট, এগুলো থেকে আপনি একবার কমন পাবেনই। আইপি অ্যাড্রেস থেকে আপনি একবার কমন পাবেনই। এগুলো বলা যায় কোন কোন জায়গা থেকে আমি প্রশ্ন কমন পাবো। বিসিএস এ বলা যায় ব্যাংকে আমি কোন কোন জায়গা থেকে প্রশ্ন কমন পাবো। কথা কি বুঝতে পারছেন? তো টেনশন নাই, আগামীকালকে ইনশাআল্লাহ আমি আরো আপনাদেরকে অসাম ভাবে বাকি জিনিসগুলো পড়াই দেবো। আরো অনেক কোশ্চেন আছে, কিন্তু আমি অতদিকে যাইতেছি না, কারণ এখন হ্যাঁ এই যে কি শুভ্র কুমার, জি স্যার তাই কমন পড়তো। এক্স্যাক্টলি আসলে আমি তো বললাম যে আমরা হচ্ছে আন্দাজ করতে পারি, কোশ্চেনের প্যাটার্ন, কোশ্চেনের সিস্টেম, এগুলো আমরা আন্দাজ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন কলিজার ভাই বোন, একটু মনোযোগ দেন, আমি আপনাদেরকে একটু বলি। আরো কোশ্চেন আছে, অনেক কোশ্চেন আছে, আরো অনেক কোশ্চেন আছে। আমি কোশ্চেনগুলো চাইলেই সলভ করাইতে পারতাম, কিন্তু আমি এই কোশ্চেনগুলো সলভ করাবো হচ্ছে আপনাদের হচ্ছে আগামী ক্লাসে। হ্যাঁ, এখানে যে কটা কোশ্চেন আছে এগুলো আমি সলভ করাই দেবো, টেনশন নাই। কিন্তু আমি হচ্ছে আজকে আর আগাচ্ছি না এই জন্য, কারণ আমাদের অলরেডি হচ্ছে অনেক রাত হয়ে গেছে। 2 নাম্বার কলেজের ভাই বোন, আজকে আমি শুধু এতটুকুই বলবো যে যারা হচ্ছে বিসিএস এর ভীতি নিয়ে আছেন, বা যারা হচ্ছে 47 বিসিএস পরীক্ষা দিবেন, 47 বিসিএস প্রিলি পরীক্ষা দিবেন, তাদেরকে আমি বলবো যে অপেক্ষা করেন না ভাই, জব মেডিসিনের সাথে লেগে থাকেন। জব মেডিসিন আপনার
এমনও কিছু ক্লাস আপনি দেখবেন যে একটা ক্লাস দিয়ে আপনার কোর্সের টাকা উঠে গেছে। আপনার কাছে ফিল হবে এরকম যে আমি সারা জীবন যে জায়গাটা ফিল করতে পারলাম না সেটা আমার কভার হয়ে গেল। কথা কি বুঝতে পারছেন? সো যারা জব মেডিসিনকে বিশ্বাস করেন কলেজের ভাই বোন, তারা 47তম বিসিএস প্রিলির ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন হর হামেশাই অ্যাডভান্স ব্যাচে। এটাতে আমরা হচ্ছে এখন অফারে ভর্তি নিচ্ছি 3500 টাকায়। 4000 টাকা আমাদের 4000 টাকা অফার ফি ছিল, কিন্তু ওটা থেকেও আমরা কমায়া মাত্র 3500 টাকায় ভর্তির সুযোগ করে দিচ্ছি। আবার এই 3500 টাকার মধ্যে আপনি 2000 টাকার কি পাবেন? শুধুমাত্র হাইলাইটসই পাবেন, লেকচার শিট পাবেন। হ্যাঁ, 2000 টাকার আপনি দেখো 5টা প্রশ্ন 7টা প্রশ্ন সলভ করতে আমার 1-1.5 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, কথা কি বুঝতে পারছেন কলেজের ভাই বোন? তাহলে আপনারা 2000 টাকা শুধুমাত্র কি পাবেন? লেকচার শিটই পাবেন। সো কলেজের ভাই বোন, আমি হাম্বল রিকোয়েস্ট করব, দেরি না কইরা অ্যাটলিস্ট আপনি এই যে যারা ভর্তি হবেন, উপরোক্ত এই যে দুইটা যে নাম্বার দেখতেছেন, এই দুইটা নাম্বারে বিকাশ, নগদ, রকেটে টাকা পাঠিয়ে জাস্ট কনফার্ম করবেন। আজকে না পাঠাইলেন, আগামী কালকে আপনারা সকাল 10টার পরে যে কোনো সময় কল দিয়ে আমাদের কি করতে পারবেন? আপনারা আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করে টাকা পাঠাতে পারবেন। দেখেন, আমাদের ক্লাস করার পরে যদি কোনো কারণে কোনো স্টুডেন্ট বলে যে না ভাই আপনাদের ক্লাস ভালো লাগতেছে না, টাকা রিফান্ড নেওয়ার সুযোগ আছে। কেন জানেন? কারণ আমরাই একমাত্র জব মেডিসিন প্রতিষ্ঠান যারা চ্যালেঞ্জ দিয়ে পড়ে, যে কেউ যদি বুকে হাত দিয়ে বলতে পারে যে ভাই আমি A to Z সবগুলো ক্লাস করেছি কিন্তু বিসিএস প্রিলিতে টিকে নাই, নিবন্ধনে টিকে নাই, 11 থেকে 20তম গ্রেডে টিকে নাই, বুকে হাত দিয়ে যদি বলে যে সবগুলো ক্লাস করছি এবং আপনাদের লেকচার শিট সবগুলো ফলো করছি কিন্তু আমি টিকি নাই, বুকে হাত দিয়ে যদি এরকম কোন স্টুডেন্ট বলতে পারে, তাহলে আমরা তাদের টাকাও রিফান্ড করি। যেমন দেখেন, আমাদের অ্যারাউন্ড নিবন্ধনে 14,000 স্টুডেন্ট ছিল, প্রিলির ব্যাচে 14,000 প্লাস স্টুডেন্ট ছিল। অ্যারাউন্ড প্রায় আমাদের 16তম নিবন্ধন ব্যাচ পর্যন্ত ছিল। আমাদের এতগুলো নিবন্ধনের আমাদের পেইড ব্যাচ ছিল। তা নিবন্ধনের এই যে ব্যাচগুলো, যে অ্যারাউন্ড 14-15,000 যে স্টুডেন্ট আমাদের শুধু নিবন্ধনের ব্যাচে ছিল, এই নিবন্ধন ব্যাচের স্টুডেন্টরা যদি কোনো স্টুডেন্ট বুকে হাত দিয়ে এটা বলতে পারতো যে কলেজের ভাই বোন, কলেজের ভাই, কলেজের স্যার, আমি সবগুলো ক্লাস করেছি, হাইলাইটস ফলো করেছি, কিন্তু আমি 70+ পাই নাই, বা হচ্ছে আমি কলেজ পর্যায়ে বা স্কুল পর্যায়ে বা আমি পর্যায়ে আমি পাস মার্ক অর্জন করতে পারি নাই, এই কথাটা যদি বলতে পারতো, তাহলে আমি চ্যালেঞ্জ দিছিলাম যে ক্লাসের আগে যে আপনাকে 3 গুণ 4 গুণ টাকা রিফান্ড করবো। কই, কেউ তো বলতে পারলো না। একটা স্টুডেন্ট কল দিয়ে বলে নাই যে আমি বুকে হাত দিয়ে বলতেছি স্যার আমি সবগুলো ক্লাস করছি, হাইলাইটস ফলো করছি, কিন্তু আমি টিকি নাই। কেউ বলতে পারে না। আরে ভাই, জব মেডিসিনের ক্লাস করতে হবে। জব মেডিসিন যেভাবে এন্টারটেইনমেন্ট দিয়ে ক্লাস নেয়, যেরকম এক্সক্লুসিভ কিছু প্যাটার্ন ফলো করে আপনাদের ক্লাস নিয়ে থাকে, এগুলো যদি আপনি ফলো করেন, এই প্যাটার্নগুলোকে যদি আপনি অবলম্বন করেন, আপনাকে কেউ আগে ঠেকাইতে পারবে না। আপনি অলওয়েজ সবার থেকে সেরা একটা জায়গা বা পজিশন ডেভেলপ করতে পারবেন ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন কলেজের ভাই বোন? আর যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, যারা কোনো কারণে হচ্ছে মনে করেন ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে ভর্তি হতে পারতেছেন না, তাদের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা বলতে পারি যে আপনারা হচ্ছে নাসির স্যারের নাম্বারে কল দিবেন। নাসির নাম্বার তো আমার মুখস্থ নাই, 01755 তারপরে ডট জানি না। যাই হোক, আমি পোস্ট করছিলাম, মোবাইলে বন্ধ হয়ে গেছে, নাহলে নাসির স্যারের নাম্বারটা দিয়ে দিলাম। কারণ আমাদের অফার গুলো, আচ্ছা সমস্যা নেই, আপনারা আগামীকালকে কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকলে আমাদের কথা বলবেন যে মামিনুল স্যার আছে কিনা, নাসির স্যার আছে কিনা, এই নাম্বারগুলোতে কল দিয়ে আমাদের কাছে প্রেফার করবেন। আপনাদেরকে যতটুকু অনার করা যায় আমরা আপনাদেরকে অনার করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, 01755 072 190। আচ্ছা, আমি নাসির স্যারের নাম্বারটা দিয়ে দিলাম। আপনারা যদি কেউ অফারে ভর্তি হইতে চান, তাহলে সেক্ষেত্রে আমাদের শ্রদ্ধেয় নাসির স্যারকে কল দিবেন। নাসির স্যার কিন্তু একটু রাগী মানুষ, ধুম করে রাগ দেখাইলেও উনার মধ্যে যে আন্তরিকতা, ভালোবাসা, এটা অফুরন্ত, বুঝছেন? রাগী মানুষ কিন্তু ভেতরে ভালোবাসায় ভরা। উনার ভালোবাসা যদি কেউ একবার পায়, তাইলে মনে করেন যার কি কব, মানে উনারে জড়াই ধরে রাখবে। বুঝতে পারছেন? এই হচ্ছে একটা ব্যাপার। যাই হোক কলেজের ভাই বোন, সবশেষে আমি শুধু বলবো এতটুকুই যে জব মেডিসিন আস্থার একটা জায়গা, ভালোবাসার একটা জায়গা। জব মেডিসিনকে যারা বিশ্বাস করেন, আস্থা রাখেন, বা জব মেডিসিনের অভ্যন্তরীণ সিস্টেমগুলো সম্পর্কে যারা জানেন, আচ্ছা যারা এখানে জব মেডিসিনের পেইড ব্যাচে ভর্তি আছেন, তারা একটু কমেন্ট করেন যে জব মেডিসিন আপনারা যতটুকু চেয়েছেন, জব মেডিসিন তার থেকে আপনাকে বেশি দিচ্ছে কিনা। 11 থেকে 20তম গ্রেডের, তারপরে হচ্ছে অ্যাডভান্স প্রাইমারি, অ্যাডভান্স নিবন্ধনের একটা ম্যাথ ক্লাস হয়েছে। ম্যাথ ক্লাস কেমন হইলো? নাসির স্যারের বাংলা ক্লাস কেমন হইলো? হ্যাঁ, সাইদুল স্যারের ইংলিশ ক্লাস সামনে আছে, সেটা কেমন হচ্ছে, কেমন হবে? দেখেন, আমরা কিন্তু সবসময় একটা কথা বলি যে আমাদের কোর্সে ভর্তি হওয়ার পরেও যদি কোনো কারণে কোনো স্টুডেন্টের খারাপ লাগে, ক্লাস কোয়ালিটি বা আদার্স এক্সেট্রা,
টাকা রিফান্ড নেওয়ার সুযোগ আছে। এটা কিন্তু কোনো প্রতিষ্ঠান আপনাকে ওপেনলি বলার সুযোগ পায় না। কিন্তু আমরা কেন বলি জানেন? কারণ আমরা আমাদের নিজের ডেডিকেশনকে বিশ্বাস করি, আমরা আমাদের নিজের আস্থাকে বিশ্বাস করি, আমরা ধর্মকে পুঁজি করে ব্যবসা করি না, আমরা ফাপড়বাজি করে স্টুডেন্ট ভর্তি নেওয়ার চিন্তা ভাবনা করি না, আমরা শুরুতে টিচার দেখাবো একটা, ক্লাস নেবো আরেকটা দিয়ে, এরকমটা করি না। যেমন ম্যাথে আমি আর তহিদ স্যার ক্লাস নিচ্ছি, তহিদ স্যার পাটিগণিত পাঠ টানতেছে, আমি বাকিগুলো টানতেছি, ওপেন বলে দিচ্ছি আমরা। কম্পিউটার আমি মাঝে মধ্যে ক্লাস নিচ্ছি, তহিদ স্যার অসাধারণ কিছু কিছু জায়গায় তহিদ স্যার অনেক ভালো ক্লাস নেন, আমি ক্লাস নেই, কম্বাইন্ডলি আমরা ক্লাস নিচ্ছি। তো এই যে একটা কম্বিনেশন, নাসির স্যার বাংলা পুরোটা নিচ্ছে, ইংলিশ পুরোটা সাইদুল স্যার নিচ্ছে, জিকে পুরোটা সোহেল স্যার, ইকরাম স্যার মিলে নিচ্ছে। তাহলে এই যে আমাদের টিচার, আপনারা সম্মুখে দেখতেছেন সবাইকে, কোনো একটা টিচারের প্যাটার্ন, পড়ানোর প্যাটার্ন, আদার্স এক্সেট্রা কোনো ব্যাপারে যদি আপনারা বিন্দু পরিমাণ কমপ্লেন দিতে পারেন, টাকা রিফান্ড নিয়ে অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়ার সুযোগ আছে। কেন? কারণ এটা জব মেডিসিন, এটা বুঝতে হবে ভাইয়া, বুঝতে পারছেন? হ্যাঁ, পেইড ব্যাচে আমি অত্যন্ত সুন্দর জব মেডিসিন বেসিক থেকে শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ। চাকরি পাওয়ার জন্য জব মেডিসিন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, আপনারা যারা ভর্তি হতে চান নিশ্চিন্তে ভর্তি হতে পারেন। ধন্যবাদ আপু, ধন্যবাদ কলিজার ভাই, কলিজার বোনেরা, যারা এভাবে আমাদেরকে ইন্সপায়ার করতেছেন, জব মেডিসিনকে ইন্সপায়ার করতেছেন। তহিদ স্যার কি জব মেডিসিন ছাড়া অন্য কোথাও ক্লাস নেন না? না, তহিদ স্যার শুধু আমাদের জব মেডিসিনে ক্লাস নেন, অন্য কোনো প্রতিষ্ঠানে ক্লাস নেন না। তহিদ স্যার হচ্ছেন একজন তথ্য ক্যাডার, অর্থাৎ উনি একজন ক্যাডার মানুষ, একজন বিসিএস ক্যাডার মানুষ। উনি যথেষ্ট পরিমাণে আমাদের জব মেডিসিনকেই শুধুমাত্র সময় দিয়ে থাকেন, অন্য কোনো প্রতিষ্ঠানে উনি কোনো ক্লাস নেন না। আমাদের জব মেডিসিনেরই উনি একজন নক্ষত্র বলতে পারেন, আমাদের মতো একজন মেন্টর বলতে পারেন, নিয়মিত মেন্টর বলতে পারেন। জব মেডিসিনের তুলনা হয় না। মাশাআল্লাহ, ধন্যবাদ মেহেদি হাসান ভাই অসাধারণ একটা কমেন্ট করার জন্য। যারা যারা ক্লাস করেন আমাদের কমেন্ট করেন, জব মেডিসিন মানবতার ফেরিওয়ালা, মাশাআল্লাহ। আশারাজ, এই যে অসাধারণ অসাধারণ কমেন্ট আপনাদের মন জুড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, আরো কমেন্ট করেন না, একটু শুনি, পড়ি, একটু বোঝার চেষ্টা করি। কলিজার ভাই বোন একটু কমেন্ট করেন, কমেন্ট করেন, জব মেডিসিন নিয়ে কমেন্ট করেন, জব মেডিসিন নিয়ে একটা করে বানি দেন, জব মেডিসিন আপনাকে কতটুকু দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভর্তি হতে চাই কিন্তু আমি তো নতুন, এখন আমার কি করা উচিত? কলিজার ভাই, আপনি হচ্ছে আগামীকালকে অথবা আজকেই এই উপরোক্ত দুইটা নাম্বারে কল করবেন, অথবা নাসির স্যার এখন ফ্রি আছে, নাসির স্যারের এই নাম্বারে কল করলে আপনি এখনই ভর্তি হতে পারবেন, এখনই টাকা পাঠিয়ে এখনই ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। জব মেডিসিন অনেক ভালো বোঝায় মাশাআল্লাহ। কক্সবাজারের সেন্টারটি শহরের বাইরে হওয়াতে ভর্তি হতে পারছি না। ভর্তি হয়ে যান কক্সবাজারে, আমি 19-20 তারিখে আমি নিজে থাকবো, আমি নিজে মামিনুল স্যার ক্লাস নেবো ইনশাআল্লাহ কক্সবাজারে। ধর্মকে পুঁজি করে কথাটা অসাধারণ লাগলো। ইদানিং এই বিষয়টাকে কোচিং গুলো বেশি শুরু করেছে। এক্স্যাক্টলি প্রলয়পাল ভাই, আমি এই কথাটা কেন বললাম, কারণ অনেক টিচার দেখলাম তারা ধর্মকে পুঁজি করতেছে, আল্লাহর বিভিন্ন বাণী, সত্যতা, এই সেই বিভিন্ন ধরনের পোস্ট করে ধর্মকে পুঁজি করে তারা হচ্ছে ধর্মকে ব্যবসায়ের কাতারে নিয়ে যাচ্ছে। দেখেন, ধর্ম হচ্ছে আমাদের শেখার জায়গা, ধর্ম হচ্ছে আমার কি বলবো, আমাকে শালীন করার জায়গা। কিন্তু ধর্মকে পুঁজি করে যখন আমি কাউকে কোনো কিছুকে নিজের আয়ত্তে নিয়ে আসতে চাবো, তখন এর থেকে খারাপ আর অন্য কিছু হইতে পারে না। আমি কতটুকু ডেডিকেটেড, আমার ডেডিকেশন আমাকে আমার স্টুডেন্ট নিয়ে আসবে। আমার এই জব মেডিসিন প্রতিষ্ঠানে আমি মনে করি আমাদের এমন স্টুডেন্ট আছে যে একজন স্টুডেন্ট 100 স্টুডেন্ট ভর্তি করানোর রেকর্ড। তো এই যে আমার ডেডিকেশন বা আমাদের জব মেডিসিনের ডেডিকেশনের কারণেই তো একজন স্টুডেন্ট 100 স্টুডেন্টকে ভর্তি করাচ্ছেন, বা একজন 5 জনকে ভর্তি করাচ্ছেন, একজন 10 জনকে ভর্তি করাচ্ছেন। কেন করাচ্ছেন? জব মেডিসিনের ডেডিকেশনের কারণে। আমি অন্যান্য প্রতিষ্ঠানকেও বলবো, ধর্মকে পুঁজি না করে আপনারা ডেডিকেশন বাড়ান, আপনাদের সার্ভিস কোয়ালিটি বাড়ান। সার্ভিস কোয়ালিটি বাড়ায়া স্টুডেন্টকে প্রপার সার্ভিস দিলে একটা স্টুডেন্ট আপনাকে আপনার প্রতিষ্ঠানে 1000 স্টুডেন্ট ভর্তি করাবেন ইনশাআল্লাহ। এই রেকর্ড আপনি নিজে তৈরি করতে পারবেন, কিন্তু ধর্মকে পুঁজি করেন না। তারপরে হচ্ছে শুরুতে আপনাকে ভালো ভালো টিচার দেখাইলো, অমুক টিচার ক্লাস নিবে, ভেতরে যায় দেখেন পেইড ব্যাচে 2-3টা ক্লাস ভালো টিচার নিল, এরপরে আরো টিচারের কোনো খোঁজ নাই। এরকম যাতে না হয়। আমার কথা হচ্ছে, একটা প্রতিষ্ঠানে একটা টিচারকে দেখে আস্থা, বিশ্বাস সবকিছু রেখে একটা স্টুডেন্ট ভর্তি হন, কিন্তু সে যখন ওই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর প্রপার সার্ভিস পাবে না, তখন এর থেকে খারাপ লাগার অন্য কোনো কিছু হতে পারে না। একটা স্টুডেন্টের কষ্টের উপর যেহেতু টাকা যখন আত্মসাতে পরিণত হয়ে যায়, তখন এর অভিশাপও কিন্তু ওই প্রতিষ্ঠানের উপর পড়ে, ওই প্রতিষ্ঠান কিন্তু এমনি ধ্বংস হয়ে যায়। আমরা জব মেডিসিন কখনো এটা করি নাই, করবো না ইনশাআল্লাহ। কারণ আমরা চাই হালাল রুজি, সৃষ্টিকর্তা আমাদেরকে শক্তি দিয়েছেন, চেষ্টা সাধ্য সবকিছু রেখে আমরা আমাদের সার্ভিসটা প্রপার আপনাদেরকে দিয়ে যাব। আমরা আমাদের সার্ভিসের মাধ্যমে নিজেদেরকে প্রমোট করবো ইনশাআল্লাহ। আমাদের ডেডিকেশন আমাদেরকে অনেক উপরে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের অবস্থা কেমন লাগলো ক্লাস? নাসির স্যার চলে আসছে, দেখছেন? হ্যাঁ,
নাসির স্যার কিন্তু চলে আসছে। আচ্ছা আপনারা বলেন তো এই কেমন লাগলো আইসিটি ক্লাস, কেমন লাগলো মোহাম্মদ স্যারের ক্লাস, কেমন লাগলো বলেন তো। আচ্ছা কমেন্ট করেন, এই যারা ক্লাস করছেন শেষ পর্যন্ত কমেন্ট করেন। নাসির স্যার রিভিউ নিতে যাচ্ছে, দেখি তো কমেন্ট করেন ক্লাস কেমন হলো এটা বলেন। ঠিক আছে, কেমন ক্লাস স্যার? আমি অনেক আপনার কাছে কিছু শিখেছি এবং ভালো বুঝলাম। ভেরি গুড। রাত হোসেন স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহাম্মদ বিল্লাল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা জিনিস খেয়াল করবেন যে প্রতিদিন আমরা যে লাইভ ক্লাসগুলো নিই, ইদানিং যারা ভর্তি হচ্ছেন আমাদের, আজকেও অনেকে ভর্তি হয়েছেন 11 থেকে 20তম গ্রেড বিশেষ করে, অনেকে বলছেন স্যার আমি আপনাদের স্টুডেন্ট। তা আমি বললাম তুমি কোন ব্যাচে ভর্তি আছো? বলে স্যার কোনো ব্যাচে ভর্তি নেই, আপনাদের ফ্রি ক্লাস দেখি। ওই দিক থেকেও তো আমরা কি পুরাতন স্টুডেন্ট। আমি কি না এটা ঠিক আছে, কি বলুন? হ্যাঁ ওদিক দিয়ে তাহলে আপনি যে 1950 টাকা নিতেছেন ভর্তি, তাহলে আমাদেরও 1650 টাকা নেন, আমরাও পুরাতন। আমি বললাম যারা আমাদের ভর্তি কিন্তু স্টুডেন্ট তারা, ঠিক না? কয় না স্যার আমরা যেহেতু ওদের চেয়ে আমরা পুরাতন। আমি কিরকম? কয় ওরা মনে কর পেইড বেজ আছে, কয়টা ক্লাস করলো না করলো আপনি তো দেখতে পান না, কিন্তু আমরা তো নিয়মিত আপনাদের প্রি ক্লাসগুলো 1 বছর যাবত দেখতেছি, 6 মাস যাবত দেখতেছি, তাহলে আমরা ওদের চেয়ে বেশি পুরাতন না? আমি কি হয় এটাও ঠিক, তাহলে দাও কি আর করার। ঠিক আছে, আপনাদের আবদার কিন্তু আমরা রাখি। আচ্ছা দেখি আচ্ছা যাই হোক, বৈশাখী জ্বরের মতো স্যার আলহামদুলিল্লাহ ভালো কাজ। ওরে বাড়া বৈশাখী জ্বরের মতো ক্লাস নিচ্ছ আজকে? ওরে আল্লাহ স্যার আমি ধানমন্ডি 15-তে আছি, সরাসরি কি ক্লাস করতে পারবো? অবশ্যই পারবেন। মিরপুর 10 সামাদ ম্যানশন 3য় তলায়, এখানে চলে আসবে। আপনি অফলাইন অনলাইন উভয় ক্লাস করতে পারবেন। ঠিক আছে, আর আমাদের যে কোর্স সমূহ আমি বলি, অনেকে আমার ওই দিনকে একটা কথা বলছেন যে আমরা নাকি টিচার, আমরা নাকি ক্লাস নেই না, আমরা নাকি ক্লাস নেই। দেখেন আজকেও কিন্তু আমি ক্লাস নিয়েছি। কে বলছে আমরা ক্লাস নেই না? বাংলা ক্লাস আমি ছাড়া তো কেউই নেয় না। ঠিক আছে, কেউই তো নেয় না। আমরা এখানে আমাদের টিচার আপনারা যাদের দেখেন তারাই কিন্তু ক্লাস নেয়। ঠিক আছে, আর যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট আছে একটু কমেন্ট করে জানাবেন আসলে ক্লাসগুলো কেমন হয় আমাদের। ওকে, ক্লাসগুলো কেমন, অর্থাৎ কঠিন কঠিন বিষয়গুলো আমরা সহজভাবে উপস্থাপন করি, যার মাধ্যমে আপনারা কঠিন বিষয়টাকে সহজভাবে বুঝে পরীক্ষায় উত্তর করতে পারবেন। ওকে, যাই হোক আপনারা একটা জিনিস, সাতক্ষীরায় শাখা চাই হবে, আর আমাদের খুব শীঘ্রই শাখা উদ্বোধন হবে নতুন একটা আমাদের যশোরে। ওয়েট করেন, এই মাসেই যশোরে এক নতুন শাখা উদ্বোধন হবে, আপনারা সবাই সেখানে অফলাইনে ক্লাস করতে পারবেন। ওকে, এই যে দেখেন আমাদের নীলা জাহান লিখছে স্যার আপনাদের উপস্থাপনা অসাধারণ, আমি আজও 2 জনকে ভর্তি করেছি। এই যে নীলা জাহান বলছে সে আজকে 2 জনকে ভর্তি করিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, একটা জিনিস মাথার ভিতর রাখবেন, যারা যে ধর্মের আছে না কেন, যারা মুসলমান আছেন তারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যারা অন্য ধর্মের তারা নিজ নিজ ধর্মের কাজ করবেন, পাশাপাশি কি করবেন, পাশাপাশি নিয়মিত পড়াশোনা করবেন। ঠিক আছে, নিয়মিত কি করবেন, পড়াশোনা করবেন, নিয়মিত পড়াশোনার সাথে লেগে থাকবেন, দেখবেন ইনশাল্লাহ কিছু না কিছু হবে। তা দেখেন এই যে 9ম গ্রেড থেকে একদম 20তম গ্রেড পর্যন্ত যত চাকরি আছে, এই চাকরিগুলো কিন্তু বারবার আমরা বলি যে এই চাকরিগুলো কিন্তু লিখিত হয়, প্রিলিও হয়। দেখবেন অফিস সহায়ক পোস্টের নাম অফিস সহায়ক, কিন্তু সেই অফিস সহায়ক চাকরি পরীক্ষাটা দিতে যাবেন, দেখবেন সেখানে কিন্তু লিখিত পরীক্ষা আসে। কত কঠিন কঠিন প্রশ্ন আসে, দেখছেন কত কঠিন কঠিন প্রশ্ন আসে। বিগত সালের প্রশ্নগুলো যদি একটু অ্যানালাইসিস করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে চাকরিটার পোস্টটা ছোট, হয়তো ইন্টারমিডিয়েট পাস এ দিয়ে আপনি অ্যাপ্লাই করেছেন, অনার্স বা ডিগ্রি পাস দিয়ে অ্যাপ্লাই করেছেন, কিন্তু আপনার লিখিত পরীক্ষাটা যে কতটা কঠিন আসে একবার কি ভেবে দেখেছেন? একটা প্রশ্নের সাথে আর একটা প্রশ্নে মিলে না, বারবার প্রশ্ন ঘুরিয়ে আসে, বারবার ঘুরিয়ে আসে, এবং দেখা যায় অধিকাংশ যে সাম্প্রতিক যে বিষয়গুলো আছে সেগুলো থেকেও কিন্তু কি করে, প্রশ্ন তুলে দেয়। তো এই জন্য আপনাদের কি করতে হবে, একটু লিখিত প্রস্তুতি নিতে হবে ভাইয়া। লিখিত পরীক্ষা যদি আপনি আপনার বিভিন্ন মন্ত্রণালয়, আপনার মামু খালু অনেক আছে, কিন্তু তারা বলে যে তুই শুধু লিখিত পরীক্ষায় টিক, কিন্তু আপনি লিখিত পরীক্ষায় টিকতে পারতেছেন না, যার কারণে কিন্তু সিটকে পড়ে যাচ্ছেন। এই জন্য ভাইয়া প্রিলির পাশাপাশি যদি আপনাকে লিখিত প্রস্তুতি যদি নিতে হয়, তাহলে এই 9ম গ্রেড থেকে একদম 20তম গ্রেড পর্যন্ত যে চাকরিগুলো আছে এই কোর্সটা আপনাকে এনরোল করতে হবে। তো দেখেন এই যে দেখেন এই কোর্সটা একদম 9ম থেকে কি 9ম থেকে, আবার এটাকে আমরা বলি 10 থেকে 20তম গ্রেড, আবার 11 থেকে 20তম গ্রেড, একই জিনিস কিন্তু পড়াশোনা সবই এক, পড়াশোনা সবই এক। আজকে কিন্তু এইটা আমি একটা ক্লাস নিয়েছি, ধ্বনি পরিবর্তনের উপর ক্লাসটা নিয়েছি। ক্লাসটা কেমন লাগছে একটু আপনারা কমেন্ট করে জানাবেন। তো এই কোর্সটা আমরা পরিপূর্ণ, আমি বাংলাটা টোটালটা আমি কমপ্লিট করে দিব, আমি ব্যতীত এখানে বাংলা অন্য কোনো স্যার ক্লাস নেবেন না। তা টোটাল বাংলা ক্লাসগুলো আমি কমপ্লিট করে দিব। আর এখানে দেখেন সাইদুল স্যার কিন্তু ইংরেজি টোটালটা ইংরেজি তিনি কমপ্লিট করে দিবেন, এখানে মোহাম্মদ স্যার ম্যাথটা টোটাল কমপ্লিট করে দিবেন, মাঝে মাঝে 2-1টা টপিক আমাদের তহিদ স্যার আছেন যিনি পাটিগণিতের কয়েকটা পার্ট তিনি এখানে পড়িয়ে দিবেন। আর জিকে ক্লাস আমাদের
ইকরাম স্যার, আমাদের সোহেল স্যার, আমাদের সবুজ স্যার, তারা তিনজনই কিন্তু জিকে পার্টটা কিন্তু তারা নিবে। এবং সোহান স্যার আমাদের বিজ্ঞান, যে দৈনন্দিন বিজ্ঞান সেই পার্টটা নিবে। তহিদ স্যার এবং মমিনুল স্যার আমাদের আইসিটি পার্টটা কমপ্লিট করে দিবে। এছাড়া বাইরে কোনো টিচার দ্বারা আমরা কখনো কোনো ক্লাস নেওয়াবো না বা নিচ্ছি না। তো এইটার কোর্স ফি আপনারা, আমরা কিন্তু 2200 টাকা ছিল এটার কোর্স ফি, সেখান থেকে আমরা কমিয়ে এটা নিয়ে এসেছি কত, 1950 টাকায় নিয়ে আসছি। এরপরও যারা মনে করেন আমাদের কোনো না কোনো কোর্সে ভর্তি ছিলেন তাদের জন্য আমরা এটা করে দিচ্ছি 1650 টাকা। এবং যাদের আর্থিক সমস্যা থাকবে, আর যাদের আর্থিক সমস্যা থাকবে আমাদের হটলাইন নাম্বারে কল দিবেন, আপনাদেরকে কমিয়ে রাখবেন। বলেন না আমরা কমিয়ে রাখি কিনা, অবশ্যই আমরা কমিয়ে রাখি। আপনারা বলেন যে নাম্বার দিয়ে দেন স্যার। ঠিক আছে, এই যে দেখেন আমার নাম্বারটা 01755072190, এই নাম্বারে আপনারা কল দিবেন। কল দিলে আমি কিন্তু আপনাদের টাকাটার পরিমাণ কিন্তু আমি কমাই রাখি। আপনাদের সমস্যার কথা বলেন, আমি কিন্তু কমিয়ে রাখি। তবু আপনারা কোর্স করেন, একটা পড়াশোনা করার পর একটা চাকরি হোক, ফ্যামিলিতে একটু আনন্দ নিয়ে আসেন, ভালো হন, নতুবা কিন্তু দেখবেন একদম শেষ। আমাদের সমাজটা এরকম, উদ্যোক্তা হতে চাইও উদ্যোক্তা হতে পারে না সবাই। আমরা সমাজটা এমন হয়ে গেছে, চাকরি না করলে হবে না। ঈদে বাড়ি গেছেন, আরে আমাকে এখনো বলে ভাই তুই চাকরি করবি না, তুই চাকরি করো না, এ করে। মানে এই যে মানুষ চাকরিটাকে মানুষ যে এতটা প্রিফার করে সমাজ, আপনি কল্পনার বহির্ভূত। চিন্তা করেন, অথচ মানুষকে আমরা বুঝাইতে পারি না যে আমাদের আন্ডারে তো 30-40 জন চাকরি করে। আবার আমাকে এবার বাইরে গেছি, এমন মানুষ জিজ্ঞেস করে এ তুই বেতন পাও কয় টাকা, কি জিজ্ঞেস করে, তুই বেতন পাও কটা, আমারে জিজ্ঞেস করে বেতন পাও কটা। চিন্তা করেন, অথচ আমাদের স্টাফ স্যালারি দিই কতগুলা টাকা। অথচ মানুষ কিন্তু এরকমই, আপনি যাই করেন না কেন, আপনি মানুষ ওটা কিন্তু দেখে না। মানুষ দেখে একটা চাকরি। আপনি যদি ছোটখাটো যদি বলেন আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি করি, বিয়ে করতে যাবেন, বলবে পোলাই কি করে, ছেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি করে। ওরে বাবা, স্বাস্থ্য মন্ত্রণালয়, এ শুই নাই মনে করো যে মায়ের রাজি হইবে আগে, মেয়ে কবুল করবে না, মেয়ের বাপ কইবে কবুল, মেয়ের মাও কইবে কবুল, মেয়ে জানি না তার বিয়া। এ হলো আমাদের দেশের অবস্থা। কথাগুলো কিন্তু বাস্তব। এবার ঈদে দেখেন যতগুলা বিয়ে হইলো, প্রত্যেকে খালি একজন জিগায় কমুকের মাইয়ের বিয়ে, ছেলে করে কি, খালি একটা জিনিস জিগায় কি, ছেলে করে কি, মেয়ে করে কি, এটা জিগায় না, খালি কি কয় ছেলে করে কি, কয় ছেলে অমুক জায়গায় চাকরি করে, তমুক জায়গায় চাকরি করে। এই যে চাকরি নামক একটা কথা, এইটুক যদি খালি একটু কইতে পারেন, তাই মোট কথা বিয়ে একটা না, আপনি চাইলে 8-10টা করতে পারবেন। এই জন্য ভাই চাকরি লাগবে, যাদের চাকরি লাগবে তারা নিয়মিত একটু পড়াশোনা করবেন আর এই কোর্সটা কমপ্লিট করবেন। এই কোর্সটা যদি যাদের একটু তাড়াতাড়ি বিয়ে করার শখ আছে, তাড়াতাড়ি একটা চাকরি পাওয়ার শখ আছে, তারা এই কোর্সটা রান করেন। আর এই কোর্সটা পড়াশোনা করার জন্য যে বইগুলো লাগবে, এই বই 4টা বই আমরা কিন্তু কুরিয়ার করে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে প্রিলি প্লাস লিখিত, এখানে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, 4টা সাবজেক্টের হাইলাইটস। এই 4টা বই পড়বেন আর আমাদের যে সম্মানিত শিক্ষকগণ আছেন তাদের ক্লাসগুলো শুধু পড়বেন, আর কিচ্ছু করার দরকার নাই। চাকরিতে আবেদন করবেন, পরীক্ষা হলে যায় ঠান্ডা মস্তিষ্কে পরীক্ষাগুলো দিয়ে আসবেন। ক্লিয়ার? স্যার হাইলাইটস পাইনি, পেয়ে যাবেন। আমি নিবন্ধন লিখিত ভাবে ভর্তি হতে চাই, দয়া করে স্কুল পর্যায়ে বাংলা বিষয়ে ক্লাস টাইম জানতে চাই। বাংলা বিষয়ে ক্লাস টাইম আমি তো নিলাম ওই দিন সকাল 11টায় নিলাম, ঠিক আছে, সকাল 11টায় নিলাম। এটা টাইম ঠিক থাকে না, লিখিত ভাবে ক্লাসের টাইম একটু চেঞ্জ হয়, কিন্তু অন্যান্য কোর্সের এই কোর্সের টাইম চেঞ্জ। এই কোর্সের ক্লাস হয় সন্ধ্যা 7টায়, এটা ক্লাস হয়। এবং মাঝে মাঝে হয়তো দেখা যায় যে আমি ক্লাস, অনেক সময় একটা টিচার যানজটে পড়ে যায়, হয়তো আধা ঘন্টা এদিক ওদিক করে দেয়, এটা হতে পারে আলাদা, কিন্তু এগুলো ফিক্সড টাইম, এগুলা ফিক্সড টাইম। স্যার যশোরের শাখা চাই, রেশমা খাতুন, হ্যাঁ যশোরের শাখা হবে এই শুক্রবার, মেবি আমি যশোর যেতে পারি। যশোরের শাখা খুব শীঘ্রই যশোর শাখাটা উদ্বোধন হবে। যারা যশোরের মানুষ আছেন টেনশন নেন কোনো কারণ নাই। আর আমাদের কোন কোন জায়গায় অফলাইন শাখাগুলো আছে আবার বলে দিচ্ছি, দিনাজপুর, রংপুর, বগুড়া, তারপর আমাদের এদিকে আছে গোপালগঞ্জ, খুলনা, দৌলতপুর, পটুয়াখালী, বরিশাল, কক্সবাজার, শনিরাকড়া, মিরপুর 10, এই সকল শাখায় আপনারা অফলাইনে জব মেডিসিনের সকল সেবা পাবেন। স্যার ইসলামিক স্টাডিজ বিভাগের ক্লাসটা কি শুরু হয়ে গেছে? হ্যাঁ শুরু হয়েছে। 11 থেকে 20তম গ্রেডের কোর্স ফি কি অফলাইনে করা যাবে? অবশ্যই যাবে, এটার অফলাইন করা যাবে। অনলাইন কোর্স ফি বলেন, আর এটা অফলাইন কোর্স ফি হলো 4000 টাকা। অফলাইন প্লাস অনলাইনে যদি আপনি করতে চান, লাইব্রেরি সুবিধা যদি পেতে চান, তাহলে এই কোর্সটা আপনি করতে পারবেন মাত্র 4000 টাকায়। কত টাকা? 4000 টাকা। স্যার কুমিল্লায় ময়মনসিংহ শাখা চাই, মালিবাগের শাখা চাই। স্যার কুমিল্লায় কোনো শাখা আছে না? কুমিল্লায় আমাদের কোনো শাখা নেই, শাখা নেই। যাই হোক, আপনারা এই কোর্সটার প্রতি একটু টার্গেট রাখেন, এটা ভর্তি হয়ে যান। আর অনেকে যারা কমেন্ট করছেন যে স্যার এই যে লিখিত কোর্সটা, তাই না,
লিখিত। আর বিসিএস লিখিত কোর্স আমরা এই 26 তারিখ প্রিলি শেষ হবে, তারপর বিসিএস লিখিত কোর্স আমরা রান করব। তার আগে একটু বলে নিই, যারা 47তম বিসিএস আছে, 47তম বিসিএস আছে, কিন্তু আমি 47তম বিসিএস পড়াইলাম কোন টপিক, পদ প্রকরণ আছে, কিন্তু পদ প্রকরণটা শেষ করেছি 47তম বিসিএস ব্যাচে। এই 47তম বিসিএস এর কোর্সে যারা ভর্তি হবেন, 1 বছর মেয়াদি কোর্স, বেসিক থেকে যারা শিখতে চান তাদের জন্য এই 47তম বিসিএস কোর্স। আর এই কোর্স ফি হলো 4000 টাকা, আর সেখান এই মূল কোর্স ফি হলো 4000 টাকা। সেখান থেকে আমরা এটা যাদের আর্থিক সমস্যা আছে তাদেরকে আমরা 3500 টাকা করে দিয়েছি। এর ভিতরে কিন্তু 144টা লেকচার শিট আছে, যেগুলো আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো, এর জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না। তাহলে এটা 3500 টাকা কিন্তু আমরা করে দিয়েছি। যারা 47তম বিসিএস কোর্সটা করবেন, যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার পড়াশোনা করতেছেন, যারা বেসিক থেকে শিখতেছেন, তাদেরকে আমি সাপোর্ট করবো যে আপনারা অবশ্যই এই কোর্সটা ভর্তি হবেন, এই যে 47তম বিসিএস। ওকে 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 আরেকটু লাস্টে সেটা হলো আমি বলে দিচ্ছি যে যারা 18তম নিবন্ধন লিখিত, 18তম নিবন্ধন লিখিত কোর্সে, এই যে লিখিত, হ্যাঁ লিখিত সকল কোর্স হলো 1499 টাকা, অনলি 1499 টাকা 18তম নিবন্ধন লিখিত কোর্স। ওকে স্যার, আমি নিবন্ধন কোর্স করেছি, এখন 47তম বিসিএস কোর্সে ভর্তি হতে আমার জন্য কত টাকা লাগবে? নূর হোসেন, আপনার জন্য 3500 টাকা লাগবে, অনলি 3500, অনলি 3500। ওকে, তা যারা মোটামুটি স্বাবলম্বী আছেন তারা কি করবেন, যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে ক্লাসগুলো শুরু করে দেন। আবার বলে দিচ্ছি, নাম্বারটা আমি দিয়ে দিই 01755072190। হ্যাঁ, এই নাম্বারটা আমার, যাদের আর্থিক সমস্যা আছে তারাই কেবল এই নাম্বারে কল দিবেন। ওকে, যে কোনো কোর্সে ভর্তি হবেন। হাইলেটস সহ 1490, আরে না 1490 টাকা, আবার হাইলেটস কিসের? 1490 টাকা কোনো হাইলাইটস নেই, লিখিত কাছে আমরা হাইলাইট দিচ্ছি না। ওকে 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 লিখিত কোর্সের জন্য এই যে দেখেন নিবন্ধন, এই কোর্সের জন্য কোনো হাইলাইটস নেই। এটার জন্য আপনাদের ক্লাস লেকচার প্লাস পিডিএফ, আপনাদের পিডিএফ পাবেন, কিন্তু কোনো ধরনের এই কোর্সের জন্য কোনো হাইলাইটস নাই। ক্লিয়ার? ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।